আমাদের আজকের গল্প অনিক চক্রবর্তীর লেখা মলিনী খুনের নেপথ্যে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সিঁড়ির উপর চিত হয়ে একটি মৃতদেহ পড়েছিল। দুতলা বাড়ি। বাড়ির আশেপাশে অনেকগুলো পুলিশ এসে জড়ো হয়েছে। মেয়েটির পরনে ছিল একটি কম দামি তাঁতের শাড়ি, আর তার হাতের মধ্যে ছিল রঙিন কিছু কাচের চুড়ি। চুড়িগুলোর কিছু টুকরো আবার ভাঙা অবস্থায় ইতিউতি ছড়িয়েছিল। মেয়েটার মুখ ছিল পাশে কাত করে রাখা। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। মৃত্যুটা যে কতক্ষণ আগে হয়েছে সেটা কিন্তু কেউই জানে না। মেয়েটির সাথে ছিল একটি ছোট্ট ভ্যানিটি ব্যাগ। তবে ব্যাগটা কিন্তু খুব বেশি দামি নয়। কলকাতা হক মার্কেট থেকে ওরকম ব্যাগ আকচার কম পয়সায় কিনতে পাওয়া যায়। সিঁড়ির বাঁকের মুখে ওই মেয়েটি একজোড়া জুতো পরে রয়েছে ইতিউতিভাবে। একটি জুতো তুলে নিলেন ইন্সপেক্টর রঘুবীর চক্রবর্তী। অভিজ্ঞতা অনেক। এরকম কেস পেলে তিনি নিজেই অকুস্থলে এসে পরীক্ষা করেন। সূত্র খুঁজে বের করতে না পারলে অবশ্য ব্যোমকেশকে সব কথাই খুলে বলেন। এই কেসটিও ঠিক তেমনই একটি ধাঁচের। নারীটিভে দেখেছেন, কিন্তু নারীতে গতি একদমই নেই। বাড়ির মালিক গতকাল থেকে নিপাত্তা। বাড়ির চারপাশে শুধু পুলিশ আর পুলিশ। সন্দেহভাজন কেউই নেই। পাড়াপড়শিরা কেউই এরকম উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে চান না। ইন্সপেক্টর রঘুবীর এবার ওই ঘরে ঢুকে গেলেন কিছু লোক নিয়ে। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ ছিল। যিনি এই বাড়ির মালিক, তিনি আবার দরকারি কিছু ফেলে গেছেন কিনা সেই সম্বন্ধেই সন্দিগ্ধ হয়ে ঘরে ঢোকার জন্য সিদ্ধান্ত নিলেন। হাতুড়ির ঘা পড়তেই ঝনঝন শব্দ করে তালাটা খুলে গিয়ে মাটিতে পড়ে গেল। ঘরের মধ্যে ঢুকে পড়ল কয়েক দল পুলিশ। ঘরের দেওয়ালে একটা ছোট্ট নীলচে আভাযুক্ত লাইট জ্বলছে। প্রথমে তেমন কিছুই দেখতে পাওয়া গেল না, কিন্তু ধীরে ধীরে অন্ধকারে চোখটা সয়ে এলে রঘুবীর চক্রবর্তী নির্দেশ দিলেন যে সুইচগুলো অন করতে। কিন্তু না, সুইচ অন করলেও কিছুই দেখা গেল না। খা খা করছে অন্ধকার। এইবার উনি টর্চটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন ঘরের আশেপাশে। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। শুধু একটা ছোট মাপের সোফা আর পুরো কার্পেট। কার্পেটের কিছু অংশ আবার ভিজে, আর একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। রঘুবীর চক্রবর্তী এবার নিজে কিছুটা বিরক্ত হলেন, আর নিজের মনে মনেই বললেন, ইস, ওই খুনে নিশ্চয়ই পালিয়ে গিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে তাকে সহজেই ধরতে পারি। বাড়ির ভেতরটা বেশ ভালো করেই খোঁজা হলো, কিন্তু কিছু বিমাপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। বিমাপত্র থেকে খুনির নাম জানা গেল, এই যা সুবিধা হলো। কাগজ আর টুকিটাকি কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে ওখান থেকে বেরিয়ে এলেন তিনি। দুজন কনস্টেবল ওই দেহটা ঘিরে দাঁড়িয়েছিল। উনি আরও একবার মেয়েটার মুখটা খুব ভালো করে দেখে নিলেন। তারপরে দেহটা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিতে নির্দেশ দিলেন কনস্টেবলদের। তখন সময় ওই বেলা 8টা হবে আর কি। রঘুবীর চক্রবর্তী এবার আশেপাশে প্রতিবেশীদের কাছে একটা জেরা পর্ব চালাবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু কেউই বেরিয়ে এলেন অনেক ডাকা সত্ত্বেও। দু একজন যদিও বা বেরিয়ে এলেন, কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাশামূলক কোনো উত্তর পেলেন না তিনি। বাড়ির সামনে দুজন কনস্টেবলকে মোতায়েন রেখে দিয়ে উনি সোজা জিপ গাড়ি নিয়ে রওনা হলেন হ্যারিসন রোডের দিকে। ব্যোমকেশ ঘরের ভেতর বসে দৈনিক কালকেতুর দিকে নজর বুলোচ্ছিল। আমিও এক মনে চা পানায় মগ্ন ছিলাম। বহুত দিন কাজকর্ম নেই, তাই বসে থেকে থেকে হাত পায়ে জং ধরে গিয়েছে। ব্যোমকেশকে দেখলাম সে নিজের আরামকে দাঁড়ায় বসে থেকে শব্দচক্রের শূন্যস্থানগুলোকে পূরণ করে চলেছে। আমি বললাম, আমাদের কাজে লাগবে এমন কি কোনো খবর পেলে নাকি ব্যোমকেশ? অনেকদিন তো হয়ে গেল তোমার হাতে কোনো কেস আসেনি, তাই ভাবলাম আর কি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বুদ্ধিদীপ্ত হাসিটা দিয়ে বলল, আমার খুব মনে হচ্ছে অজিত যে হাতের কাছে কিছু একটা আসতে চলেছে। হয়তো পুলিশি বিভাগ থেকে কোনো উচ্চপদস্থ কর্মচারীর আমার দরকার হতে পারে, তাই অপেক্ষা করেই আছি। যদি তেমন কিছু পাই অবশ্যই এই কেস নিয়ে আমি তদন্ত করব। আমি এবার অবাক পানে ব্যোমকেশের পানে চেয়ে রইলাম। ইদানিং তার অনুমানের ক্ষমতাটা খানিকটা বৃদ্ধি পেয়েছে। আমি সত্যিই অবাক হয়ে যাই ওর এই দক্ষতা দেখে।
যাই হোক, সিগারেট ধরিয়া আমি জানালার বাইরে ব্যস্তমুখর পথের দিকে চেয়ে রইলাম। আর ঠিক ওই সময় শুনলাম পুলিশের জিপের শব্দ। জিপের শব্দ পেলেও এইখানে এসেছে জিপটা থামলো সেটা কিন্তু আন্দাজ করতে পারলাম না। ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম সে আড়মোড়া ভেঙে উঠে বসেছে। আমার দিকে সদাহাস্য মুখ নিয়ে বলল, এই যে অজিত, তোমার ইচ্ছে পূরণ হলো দেখছি। যাও, গিয়ে দরজাটা খুলে দাও। খুললেই দেখতে পাবে রঘুবীর চক্রবর্তী এসেছেন। ওনাকেই আমি মনে প্রাণে প্রত্যাশা করছিলাম। আমাকে নির্দেশ দিয়ে ব্যোমকেশ আবার তার শব্দছকে মন দিল। আমি ততক্ষণে মনের মধ্যে হাজার চিন্তার জাল বুনে দরজার দিকে এগিয়ে গিয়েছি। ঠিক ওই সময় বাইরে বুট জুতো খেলার শব্দ আমার কানে এলো, আর 3 বার টোকাও শুনতে পেলাম। দরজা খুলতেই দেখতে পেলাম বছর 40 এক পুলিশকর্মী গম্ভীর মুখে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমি এই প্রথম ওই পুলিশকর্মীকে দেখলাম। এর আগে আমার চেনা জানা ছিল না, তাই আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি কাকে খুঁজছেন? উনি নিজের রুমাল দিয়ে কপালে থাকা ঘামটা মুছে নিয়ে ঢোক গিলে বললেন, ব্যোমকেশবাবু আছেন? আমার ওনার সাথে একটু জরুরি দরকার আছে, যদি ওনার সাথে দেখা হয়। আমার কথা বলার আগেই পেছন থেকে ব্যোমকেশ তার হর্ষধ্বনি করে উঠল। আরে রঘুবীর বাবু, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। আমি ওনাকে পথ ছেড়ে দিলাম, আর উনি ভেতরে ঢুকে পড়লেন। একটা সোফা দখল করে উনি একটা টানা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর ব্যোমকেশের বৈঠকখানার দিকে ইতিউতি চাইলেন। পুটিরাম এসে ঠান্ডা শরবত দিয়ে গেল। আমি আর ব্যোমকেশ অধীরভাবে ওনার দিকে চেয়ে রইলাম। ব্যোমকেশকে দেখে মনে হচ্ছিল যে রঘুবীর চক্রবর্তীকে পুরোদস্তুর ও চেনে। আমার এই ধারণাটার বদ্ধমূল হলো যখন ব্যোমকেশ ওনাকে বলল, রঘুবীর বাবু, আপনি তো দিল্লিতে ছিলেন, তাই না? তা কলকাতায় পোস্টিং কবে পেলেন? তারপর আপনাকে দেখেই মনে হচ্ছে কোনো তদন্তের কারণেই নিশ্চয়ই পথ ভুল করে। ব্যোমকেশের ঠোঁটে সৌজন্যমূলক হাসি ফুটে উঠল। উনি কিন্তু সহজে হাসতে পারলেন না। এক ঢোকে ঠান্ডা শরবতটা পান করে তারপর বললেন, ব্যোমকেশবাবু, আমার মনে হয় এইবার আপনাকে দরকার হবে। আমি এইখানে প্রায় গোটা মাস 3 হলো পোস্টিং পেয়েছি। ভালোই হলো, বাড়িটা আমার যেহেতু কলকাতায়, তাই আমার সুবিধাই হয়েছে। কিন্তু আজকে একটা কেস আমি পেয়েছি। সকালের দিকে থানায় বসে আছি, হঠাৎ করেই আমার কাছে একটা টেলিফোন এলো। আমি রিসিভার তুলে নিলাম। তারপরে শুনলাম সদানন্দ অ্যাভিনিউতে একটা বিত্তশালী ব্যবসায়ীর বাড়িতে নাকি একটা সকাল সকাল খুন হয়েছে। ওই সংবাদ শুনে আমি আর কোনোভাবেই বসে থাকতে পারলাম না। ইশারায় আমি জিপটা তৈরি করতে বলে আমি নিজে ওই ব্যক্তির নাম ধাম জানতে চাইলাম। কিন্তু কি আশ্চর্য ব্যোমকেশবাবু, আমাকে শুধু ওই ঠিকানার হদিশ দিয়ে ফোনটা কেটে গেল। আমি লাইনের ত্রুটি হয়েছে ভেবে আবার ওই নম্বরে ফোন করলাম, কিন্তু না, আমার ফোন আর লাগলো না। একটা যান্ত্রিক শব্দ করে আবার কেটে গেল। অর্থাৎ সংবাদদাতা নিজের পরিচয়কে গুপ্ত রাখতে চাই, কিন্তু কেন? সে কেনই বা এমনটা করছে, প্রথমে সেইটা খুঁজে বার করতে হবে। কিন্তু আপনারাই চেষ্টা করেননি। ফোনটা কোত্থেকে এসেছে সেইটা যদি আপনারা খোঁজ নিতেন তাহলে তো সুরাহা হয়ে যেত। অনেক চেষ্টা করেছি ব্যোমকেশবাবু, কিন্তু কোনো লাভ হয়নি, বিশ্বাস করুন। ভেবেছিলাম হয়তো ওই ব্যক্তি এই খুনের প্রত্যক্ষদর্শী। তাকে যদি হেফাজতে নিতে পারতাম তাহলে তো অনেক সুবিধাই হতো। জেরা করতে করতে আসল সত্যিটা পেট থেকে বের করা খুব একটা কষ্টকর হতো না। কিন্তু তার আসল নামটাই জানি না, আর সে যে কই গেল সেইটাও আমার জানা ছিল না। পৌঁছে দেখি যে কিছুই ঘটেনি। মানে অন্যান্য অকুস্থলে ভিড় থাকে খুন হলে, কিন্তু পাড়াটা একদম শান্ত ছিল। শান্তভাবে পাড়ার লোকজন চলাফেরা করছিল। আমাদের গাড়ি আসতে দেখেই অনেকেই দরজা জানলার ভিতর থেকে কৌতূহলবশত উঁকি মারতে থাকে। আমি শুধু পথ চলতি একজন পথিককে জিজ্ঞাসা করলাম যে এইখানে কোনো বিত্তশালী ব্যবসায়ী থাকেন কিনা। সে আমার কথা শুনে সম্মতিসূচক ঘাড় ওপর নিচ করে দেখিয়ে দিয়ে বলল, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইখানেই থাকেন উনি। আমি এইবার ওই পথিককে জিজ্ঞাসা করলাম, উনি এই বাড়িতে কতদিন আছেন, আর তার আগে এখানে কে থাকতো? ওই বাড়িটা সর্বদা ফাঁকাই থাকে, আর ওই মাঝে মধ্যে একটা গাড়ি এসে ঢোকে। ওইখানে কে থাকে সেটা আমাদের জানার উপায় নেই, কারণ ওই বাড়ির মধ্যে ঢোকা প্রায় দুষ্কর। দেখছেন না কত বড় রেলিং দেওয়া, তারপর গেটের কাছেই রক্ষী থাকে, আর অনেক সময় বড় কুকুর গেটের ভেতরে ছেড়ে দেওয়া থাকে।
পাড়ার লোক শুধু দেখেছে যে এই বাড়ির গেট থেকে একটা সুদৃশ্য গাড়িকে বেরিয়ে যেতে। ঠিক আছে, আপনি আসতে পারেন, কিন্তু আপনার নাম আর বাড়ির ঠিকানাটা দিয়ে দিন। দরকার হলে যোগাযোগ করব। আপনি এইখানকার বাসিন্দা তো? লোকটাকে এইবার কিছুটা ভয় পেতে দেখলাম ব্যোমকেশবাবু। পুলিশের মুখে এমন কথা শুনলে যে কেউই ভয় পাবেই এটাই আমার জানাই ছিল। তবুও তাকে আশ্বাস দিলাম যে তার কোনো ভয় নেই। আমার কাছ থেকে আশ্বাসবাণী পেয়ে ওই লোকটা বলল, না না না, আমি এইখানে থাকি না। এইখানে আমার ছোট ভাই রমেন থাকে। সে গ্রাম থেকে এইখানে লেখাপড়া করে। এইখানকার এক ভাড়া বাড়িতে সে থাকে, আর আমি তার সাথে ওই নিত্য দেখা করতে আসি। ওই যাওয়া আসার পথেই আমি যা দেখেছি তাই বললাম। লোকটার বয়স কত হবে? ব্যোমকেশ আমাকে আর রঘুবীর চক্রবর্তীর দিকে সিগারেটের কেসটা বাড়িয়ে দিল, আর আমরা দুজনেই একটা করে সিগারেট গ্রহণ করলাম। সিগারেট খেতে খেতে রঘুবীর বলল, বয়স ওই 50 বছরের মধ্যেই। আমি ওনাকে আর তেমন কিছু জিজ্ঞাসা করলাম না, কিন্তু এইটুকু খোঁজ নিয়ে জেনেছি যে বাড়িটা যেখানে অবস্থিত ওইখানেই একটা জলা জমি ছিল। ওই জমিটাই নাকি বুঝিয়ে ওইখানে ওই বিরাট বাড়ি তুলেছেন বাড়ির মালিক। আর সব থেকে আশ্চর্য এই যে বাড়িটার মালিককে সেইটা এখনো পর্যন্ত জানা যায়নি। শুধু মাঝে মাঝে একটা গাড়িতে ঢুকতে দেখা যায়, ব্যাস ওই অবধি। আমাকে জানালেন একজন লোক। লাশটা একবার দেখার ইচ্ছে ছিল। তা আমার কাছ থেকে আপনি কিরকম সাহায্য চাইছেন? আমাকেই কেন দরকার? সূত্রগুলো তো আপনি অকুস্থানে সহজেই পেয়ে যেতে পারেন। না, সেইটা আমরা পেতেই পারি ব্যোমকেশবাবু, কিন্তু আমার মনে হচ্ছিল যদি আপনি ওই স্থানে নিজে একবার গিয়ে সমস্ত দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তারপর আমাদের খোঁজ দেন একদম চরম মুহূর্তে, তাহলে আমি আপনার কাছে চলে আসব, আর যা যা দরকার হবে সেগুলো আপনাকে জোগাতে পারবো। দেখুন, প্রথমে আমি দেহটা দেখতে চাই। আমার ওই দেহটাকে দেখতে হবে। খুনটা কিভাবে হয়েছে সেইটা জানাটা খুবই জরুরি। আর ওইটা যে আদেও খুন কিংবা অন্য কিছু সেটাও তো দেখা দরকার। আপনি আমাকে নিয়ে চলুন সেইখানে। এমনি যদি যাই তাহলে আমাকে হয়তো মর্গে ঢুকতে নাও দিতে পারে। রঘুবীর চক্রবর্তী উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। তার মাথার টুপিটা পরে নিয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, বেশ, তো চলুন না। আপনি যেভাবে সুবিধা কাজটা করুন। আমি সর্বদাই আপনাকে সব প্রকার উপকার করতে প্রস্তুত। আমি আর ব্যোমকেশ দুজনেই বেরিয়ে পড়লাম রঘুবীর চক্রবর্তীর সাথে। যেই হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য দেওয়া হয়েছে সেটা সরকারি হাসপাতাল। হাসপাতালের চারিদিকে রুগীদের ভিড়, অনেকগুলো জায়গায় লম্বা লাইন। থানার ইন্সপেক্টর আসছে দেখে অনেকেই সরে গিয়ে জায়গা করে দিল। আমি আর ব্যোমকেশ রঘুবীরের সাথে সামনে নাক বরাবর সিঁড়ি দিয়ে উঠেই পাশে যে ছোট্ট চেম্বারটা রয়েছে ওখানেই দাঁড়ালাম। আমাদের দেখিয়ে দিল ইশারা করে রঘুবীর বাবু। তারপর ফিসফিসিয়ে বলল, ব্যোমকেশবাবু, এই দেখুন, মিস্টার অজিতের সামন্তই এই লাশের ময়না তদন্ত করবেন খানিক পরই। লাশ দিয়েছে কনস্টেবল কয়েক ঘন্টা আগেই। ব্যোমকেশ একবার নিজের কবজিতেই আটা ঘড়ির দিকে তাকালো। নিজের মনে কতকটা আত্মগত সুরেই বলল, এখন দেখছি 10টা 10 বাজে। আচ্ছা, আপনাকে কি ময়নাতদন্ত কখন শুরু হবে সেই সম্বন্ধে কিছু বলেছেন ইনি? না ব্যোমকেশবাবু, লাশ তো দিয়ে গিয়েছিল আমাদের থানার কনস্টেবল। আমি তো আর থানায় যাইনি, অকস্থল থেকেই সোজা চলে এসেছি, তাই এ কথা বলতে পারবো না। আর অজিতেশবাবু নিজেই মনে হয় এই ময়না তদন্তটা করবে, তাই কথা বলে দেখতে পারেন। আমাদের সমস্ত কথা হচ্ছিল চেম্বারের বাইরে। ডাক্তারবাবু যিনি মন দিয়ে চেম্বারের প্রেসক্রিপশন লিখছিলেন তিনি বয়সে মোটের ওপর ব্যোমকেশেরই কাছাকাছি হবেন। মাথার চুল বেশ ঘন, আর পরনের জামাটা ধবধবে সাদা। একটা ঘড়ি পরে আছেন বাম হাতের কবজিতে, এবং দেখে ওটা বেশ দামি বলেই মনে হলো। ঢোকার মুখে রঘুবীরবাবু একবার গলাটায় ঈষৎ ঝেড়ে নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করলেন, আর তারপরেই উনি ওনার নিজের লেখা থামিয়ে আমাদের দিকে তাকালেন। তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা কৃত্রিম রেশের হাসি। উনি নিজের জায়গা থেকে না উঠেই বললেন, আরে কি ব্যাপার রঘুবীর বাবু, আপনি এই সময়? কিছু দরকার বুঝি? এই কথাটার মধ্যেও যে একটা ক্ষুণ্ণতার ভাব রয়েছে সেটা পুরো মাত্রাতেই অনুভব করলাম। কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে, কিছু করার নেই। ব্যোমকেশ 2 হাত গুটিয়ে চুপ করে পাশেই দাঁড়িয়েছিল। মিস্টার অজিতের সান্যাল একবার আমাদের দিকে আর একবার মিস্টার রঘুবীরের দিকে দৃষ্টিপাত করছিলেন।
রঘুবীরবাবু প্রত্যুত্তরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, খানিক আগেই আমাদের 2 জন কনস্টেবল এসে একটা মৃতদেহ দিয়ে গেছে। ওটাই একটু দেখার দরকার ছিল। তাই যদি মর্গে নিয়ে গিয়ে দেখবার সুযোগ করে দেন তাহলে খুব ভালো হতো। আসলে ইনি আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ইনি এই খুন হওয়ার ব্যাপারটা নিয়ে একটু নাড়াঘাটা করতে চাইছেন, তাই আর কি। ব্যোমকেশের নাম শুনে ডাক্তার একটু থতমত খেয়ে গেল। উনি লাশ দেখাবার ব্যাপারে কেমন যেন অনিচ্ছুক ছিলেন, কিন্তু পুলিশের সহকারী কাজে বাধা দেয় এমন সাধ্য কার রয়েছে। উনি টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন, তারপর বললেন, একবার ঘনশ্যামকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। রিসিভারটা নামিয়ে রেখে তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার নাম শুনেছি, আর আপনার কৃতি প্রচারক মিস্টার অজিত বাবুকেও তার লেখার মাধ্যমেও খুব চিনি। কিন্তু আমি যতদূর জানতাম এই কেসের দায়ভার তো স্থানীয় থানার থেকে গ্রহণ করা হয়েছে। তাহলে আপনি লাশ দেখতে চাইছেন, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। না না, তেমন কিছুই নয়। আমি এমনি সংবাদটা শোনার পর ভাবলাম যে মারা গিয়েছে, তার লাশটা একবার দেখে আসি। আসলে মৃত্যু তো অনেক কারণেই হয়, আর সব মৃত্যুর ধরন তো একরকম নয়। আর ময়নাতদন্তের আগেই লাশটা দেখা দরকার। আর সর্বদাই যে তদন্তের স্বার্থে মৃতদেহ দেখতে হবে এমনটা তো নয়, শুধুই কৌতূহল। আমি ওইটুকু দেখেই তারপরে চলে যাব। আর তাছাড়া আপনি কি ময়নাতদন্ত করছেন? ডাক্তারবাবুর কপালে ভাঁজ পড়ল। অবশ্য ওই ভাঁজ পড়ার অর্থ একটাই, যে আমি করি বা অন্য কেউই করুক, তুমি জানতে চাওয়ার কে হে? ব্যোমকেশের উত্তর আর পাওয়া হলো না, কারণ তার আগে ঘনশ্যাম বলে একজন সন্ডামার্কা বেটে স্টাফ এসে দাঁড়িয়েছে। তার হাতে পায়ের গড়ন বেশ শক্ত, পরনে একটা সাদা রঙের ইউনিফর্ম আর মাথায় টুপি। সে এসে দাঁড়াতেই ডাক্তারবাবু আমাদের একবার মর্গরুমে নিয়ে যাওয়ার কথা বললেন। আমি আর সেই রঘুবীর চক্রবর্তী যাওয়ার আগেই টেলিফোনটা আবার বেজে উঠল কড়কড় করে। টেলিফোনটা তুলে নিলেন ডাক্তারবাবু, আর ঠিক সেই সময় তার মুখটা যেন বিবর্ণ হয়ে গেল। উনি ইতস্তত করে কাকে যেন বললেন, পরে কথা বলছি। এই বলে টেলিফোনটা রেখে দিয়ে আবার নিজের লেখার কাজে মন দিলেন। আমি বুঝে উঠতে পারলাম না যে উনি প্রেসক্রিপশনে কি এমন লিখছেন গুপ্তভাবে। ওইখান থেকে খানিকটা এগিয়ে এসেছি, ঠিক এমন সময় দরাম করে পেছন দিক দিয়ে দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। আমি ব্যোমকেশের সাথে পাশাপাশিই চলছিলাম, ফলে আমি ব্যোমকেশকে ইশারা করলাম। ব্যোমকেশ আমাকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকতে বলল। ডাক্তারের চেম্বার থেকে মর্গটাও ওপরের তলায়। ওই ওপরের তলায় উঠে একদম নির্জন কোণেই সব রাখার ঘর। আমরা ওই মর্গের বাইরে পৌঁছানো মাত্রই দেখলাম সেখান থেকে শীতল হাওয়া বেরোচ্ছে। ব্যোমকেশ আমাকে জানালো যে মর্গের তাপমাত্রা সাধারণত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, কারণ এই তাপমাত্রার ফলে মৃতদেহে দীর্ঘক্ষণ পচন ধরে না। যাই হোক, আমি জীবনে অনেক মৃতদেহ দেখেছি, কিন্তু মর্গে গিয়ে দরকারি লাশ খোঁজার এই প্রথম। ব্যোমকেশ আর আমি দুজনেই নাকে একটা করে মাস্ক পরে নিলাম। আমাদের দেখা দেখি রঘুবীর নিজেও এমন কাজ করলেন। তারপর ঘরের ভেতরে ঢুকতেই হাড়হিম করা ঠান্ডার সম্মুখীন হতে হলো আমাদের। গিয়ে দেখি আমাদের বিরাট ঘরের দুপাশে শুধুই মৃতদেহ রাখা, প্রত্যেকটির মুখ অব্দি ঢাকা দেওয়া। রঘুবীর চক্রবর্তী দক্ষ পুলিশ অফিসার। তিনি একটা একটা করে লাশের মুখ থেকে ঢাকা সরিয়ে দেখতে লাগলেন। আমাদের অতি প্রত্যাশিত লাশটা পাওয়া গেল একদম শেষের দিকে কোণে। ওই দিকে গিয়ে রঘুবীরবাবুর মুখ থেকে কাপড়টা সরাতেই দেখলাম একটি যুবতী মেয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে। ব্যোমকেশ তাকে দেখে বলল, এই মেয়েকেই আপনি ওইখান থেকে উদ্ধার করেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, লাশটা দেখে কি কিছু বুঝতে পারছেন? ব্যোমকেশ যতটা সম্ভব না ছুঁয়েই সবকিছু দেখল। তারপর দেখার পর বলল, আপাত দৃষ্টিতে তো তেমন কিছু মনে হচ্ছে না। খুন হলে তো তার একটা চিহ্ন থাকবেই। আচ্ছা, এই মেয়েটার কোনো পরিচয় পেয়েছেন? অনেক খোঁজ করেছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু ওইখানকার লোক মুখ খুলতেই নারাজ। একটা ভয় তাদের যেন গ্রাস করে রেখেছে। তবু আমি দেখে যদি চেষ্টা করতে পারি, ত্রুটির অন্ত হবে না। লোহার খাটে লাশ রাখা ছিল। ঘরের মধ্যে একটা ছোট হলদেটে বাল্বও জ্বলছিল। ওই আলো থাকা সত্ত্বেও ফিরে যাওয়ার আগে ব্যোমকেশ আবার তার নিজের বুক পকেট থেকে একটা পেন্সিল টর্চ বার করে সেটার আলো ফেলে মেয়েটার দেহের প্রতিটা অংশ ফেলে ফেলে খুঁটিয়ে দেখতে লাগলো। আমি ওই আলোতে একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যে মেয়েটার ঠোঁটের কষ বেয়ে কিছু গড়িয়ে পড়ার ছাপ সুস্পষ্ট। তার হাতের দিকে একবার আলো জ্বলে ব্যোমকেশ বলল, চলুন, আমার যা দেখার তা দেখে নিয়েছি। আর একটা কথা বলছি,
দরকার হলে এইখানে একজনকে মোতায়েন রাখুন, দেহ যেন এখনই দাহ না হয়ে যায়। অনেক প্রমাণ কিন্তু এই কেসের সঙ্গে জড়িত, কথাটা কিন্তু আমার মাথায় রাখবেন। ঠিক আছে ব্যোমকেশবাবু, কোনোভাবেই এই দেহ আমরা দাহ করতে দেব না। কেননা দেহ ময়নাতদন্ত হওয়ার পর আমাদের অনুমতি ছাড়া কোনো কাজ করা সম্পূর্ণ বেআইনি। কথাটা কি ডাক্তারকে জানিয়ে দেব? হ্যাঁ, জানিয়ে দিন, কিন্তু এইখানে মোতায়েন করেছেন কাউকে, সেটা কিন্তু একদম কেউ জানতে না পারে। কেন এই কথা বলছি সেটা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি। আমার আরও কিছু প্রমাণ দরকার, যেগুলো হাতে পেলে তবেই আমি রহস্যের জালটা ছাড়াতে পারবো ধীরে ধীরে। আমাদের মতে এসব কথা হচ্ছিল মর্গের বাইরে। ঘনশ্যাম নামের ওই লোকটিকে রঘুবীরবাবু অনেক আগেই সরিয়ে দিয়েছিল। সেটা অবশ্য ব্যোমকেশের কথা মতোই, কারণ ব্যোমকেশ চাইছিল না যে তাদের গুপ্ত কথা কেউ শুনে ফেলুক। ব্যোমকেশের প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিলেন ইন্সপেক্টর রঘুবীর চক্রবর্তী। উনি আবার ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? দেখুন, আমার সন্দেহের তালিকা এখনো তৈরি হয়নি, কিন্তু একটা কথা তো বলতেই হবে যে আমি আগে সব দিক দেখে শুনে কে আসল খুনি, আদেও এটা হত্যা রহস্য কি না সেটা বলতে পারবো। আপাতত যে কটা কথা আপনাকে বললাম, অন্তত সেই কটা শুনেই চলুন, আর দরকারি কোনো তথ্য থাকলে আমাকে জানাবেন। চলো হে অজিত, এইখানকার কাজ আপাতত শেষ। ব্যোমকেশ আর আমি ডাক্তারবাবুর চেম্বারের দিক দিয়েই ফিরে আসছিলাম, কিন্তু দেখলাম যে ডাক্তারবাবুর চেম্বার খোলা আর টেবিলে একটা ওষুধের শিশি রাখা আছে। ব্যোমকেশ একবার ঘরে ঢুকে ওই শিশিটা দেখে তার পরেই বেরিয়ে এলো। আমার আবার প্রশ্নের অন্ত ছিল না। হাসপাতালের বাইরে বেরিয়েই আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি বুঝতে পারলে যে আসল খুনের রহস্যটা কি? আর আমার ওই ডাক্তার আর ঘনশ্যাম নামের ব্যক্তিটিকে কেমন যেন সন্দেহপ্রবণ বলে মনে হচ্ছিল। তোমার কিছু মনে হয়নি? ডাক্তারের হাবভাব কিছুটা সন্দেহজনক। আমাদের দেখেই উনি ফোনটাকে কাকে যেন রেখে দিতে বললেন, সেটাই বুঝতে পারছি না। যদিও আমি ডাক্তার আর হাসপাতালের উপর নজর রাখতে বলেছি, ওই ডাক্তারই সার্জন এবং তিনিই হয়তো ময়নাতদন্ত করবেন। আমি যখন রঘুবীর বাবুর সাথে একান্তে কথা বলছিলাম, তখন দেখলাম ওই কর্মচারীটি আমাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। তারও গতিবিধির ওপর নজর রাখতে হবে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেইখানে খুনটা হয়েছে সেইখানে যাওয়া আর ওই বাড়িটা আমাদের একবার নিজেদের খুঁটিয়ে দেখা। আর কেনই বা সে মেয়েটি সেখানে যেত? পোশাক দেখে তো আমার নিম্ন শ্রেণীর কাজের লোক বলেই মনে হলো। এইবার আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। সদানন্দ অ্যাভিনিউর ট্রামে উঠে প্রথমেই জায়গা পেয়ে আমি ও ব্যোমকেশ একই স্থান পেয়েছি বসার। ওই সময় আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, তোমাকে একটা কথাই বলা হয়নি। তুমি যখন দেহটা নিয়ে নাড়াচাড়া করছিলে, ওই সময় আমি দেখতে পেয়েছিলাম একটা ক্ষত চিহ্ন ঘাড়ের কাছে। কিছু একটাতে ঘাড়ের অংশটুকু কেটে গিয়েছিল, তবে খুব সামান্যই। ওই ক্ষতটা দেখেই আমি ভাবনায় পড়লাম যে এইখানে আঘাত আসতে পারে কি করে। দেখলাম ব্যোমকেশ বেশ খুশি হলো। আমার ওই কথাটা মনের মতো হয়েছে সেটা তার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলাম। সে বলল, এইটা কাজের একটা বৈশিষ্ট্য হয়ে রইল। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে মেয়েটার পরনে কোনো অলংকার নেই। সেইটা যদি রঘুবীর বাবু পেয়ে থাকেন তাহলে আমাকে বললেন না কেন? হয়তো ভুলে গিয়েছিলেন। নেমে একবার টেলিফোনে জিজ্ঞাসা করে নেব ভাবছি। সদানন্দ অ্যাভিনিউতে পৌঁছতেই প্রায় সময় লাগলো 8 ঘন্টা মতো। আমি আর ব্যোমকেশ রঘুবাবুর বলে দেওয়া ঠিকানা মতো অনুসারে হাঁটতে শুরু করলাম। লম্বা সড়ক কালীঘাটের দিকে চলে গিয়েছে, আর ঠিক তার পাশেই ফুটপাত। সেখানে সার দিয়ে অনেক উদ্বাস্তু মানুষ বসে রয়েছে। ব্যোমকেশের চোখ চারিদিকে ঘুরছে। কিছুটা এগিয়েই ল্যাম্পপোস্টের সাথে লেগে থাকা সেকেলে হলদেটে সাইনবোর্ড দেখতে পেলাম। সেখানে লেখা রয়েছে জীবনচন্দ্র মল্লিক স্ট্রিট, আর ঠিক তার পাশেই দূরবধি একটি গলি সোজা ঢুকে গিয়েছে। ব্যোমকেশের আমি ওই গলি দিয়ে ঢুকতে গিয়ে দেখতে পেলাম পাশে বসে থাকা একটি ভিখারি গোছের ব্যক্তি আমাদের দিকে চেয়ে বলছে, বাবু, এখানে কিছু টাকা দিয়ে যাবেন? সারাদিন কোনো কিচ্ছু খেতে পাইনি, দয়া করে কিছু দিয়ে যান। অবাক কাণ্ড! ব্যোমকেশ এত গুরুত্বপূর্ণ কাজের মাঝেও গলির মুখে যেতে গিয়ে এই কাতর প্রার্থনা শুনে দাঁড়িয়ে পড়ল, আর পাঞ্জাবির বুক পকেট থেকে একটা রূপোর চাকতি বেশ করে বেশ অনেকখানি নিচু হয়ে ধরে রাখল। দেখলাম ব্যোমকেশের ঠোঁটে খেলে গেছে মুচকি হাসি।
তারপরেই ব্যোমকেশ আমার সাথে গলির অন্ধকারে ঢুকে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, এই ব্যোমকেশ, তুমি ওই ভিখারিকে হঠাৎ টাকা দিতে গেলে কেন? এই নেপথ্যের আসল কারণটা কি হে? সময় এলেই সবকিছু জানতে পারবে। তুমি তো জানোই আমি অকারণে কিছু করি না। এখন আমাকে বাড়ির সম্পর্কে অনেক কিছু তথ্য জোগাড় করতে হবে। গলিটা খুব একটা চওড়া নয়, দুধারে বাড়ির পেছনের অংশের দেওয়াল। কিন্তু গলি অতিক্রম করে যেই আমরা আরও সামনে গিয়েছি, ওই সময় দেখলাম অনেকটা জায়গা জুড়ে বেশ খানিকটা বাড়ি রয়েছে। তবে সবথেকে বড় বাড়িটা 30 হাত তফাতে। ব্যোমকেশ এইবার নিজের থুতনির ওপর হাত রেখে বিস্ময় ভরে বলল, দেখেছ অজিত, এই বাড়িটা কিন্তু এখানে মোটেই ছিল না, রাতারাতি গড়ে উঠল নাকি? আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। তুমি কি এই পাড়ায় আগেও এসেছিলে নাকি? হ্যাঁ, অনেকদিন আগে, প্রায় 5-6 বছর অতিক্রম হলো, একবার এইখানে পথ ভুল করে এসেছিলাম। তখন অবশ্য বৃষ্টি পড়ছিল। তার মধ্যে এই তল্লাটে অন্ধকার ছিল লোডশেডিংয়ের জন্য। তখনই এইখানে একটা ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম। যার বাড়িতে আমি ছিলাম তিনি আমাকে বৃষ্টি থামার পর হেরিকেন হাতে গলিটা পার করিয়ে দিয়েছিলেন। আসলে এই গলিটা কিন্তু মোটেই ভালো নয়। সেই সময়ের কথা বলছি। ওই সময় এই অঞ্চলে দুষ্কৃতীদের আর গুন্ডাদের আড্ডা ছিল। যেই পথ দিয়ে আমরা এলাম, সেই গলির দুই পাশে নিত্যদিনই 2-1টা লাশ অহরহ পড়ে থাকতে দেখা যেত। কি কারণে খুন হচ্ছে সেইটারই সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সন্ধ্যার পরে ওই অঞ্চল দিয়ে ফিরে বেরোনোর সময় বেশ ভয়েই পড়েছিলাম। আমি নিজেই একদিন এই গলির মধ্যে একজনের গলাকাটা মৃতদেহ দেখেছিলাম। ভেবেছিলাম যে পুলিশকে খবর দেব, কিন্তু পুলিশকে খবর দেওয়ার আগেই মৃতদেহ কোথায় যে দুষ্কৃতীরা সরিয়ে দিয়েছিল সেটা আমার জানা ছিল না। একসময় হঠাৎ করেই পুলিশের বড় সাহেবের লালবাজারের দুধে গোয়েন্দা, কি যেন নাম, আমার ঠিক মনে নেই, তিনি নিজের হাতে এই দুষ্কৃতীদের দমন করেছিলেন। কয়েকজনকে ধরেও ছিলেন, আর কয়েকজন আইনকে ফাঁকি দিয়ে নিজের রিভলভারের 6টা গুলি নিজের মাথায় ভরে আত্মহত্যা করে। বন্দীদের তো বিচার হয় প্রায় 2 বছর অবধি। তারপর তাদের বিচারক একাধিক নরহত্যার দায়ে ফাঁসির হুকুম দেন। আচ্ছা ব্যোমকেশ, তখন ওই জায়গাটা ছিল কি? মানে ওই বাড়ির জায়গাটা ছিল কি? বাড়ির জায়গায় ছিল শুধু একটা ঝোপঝাড়ে পূর্ণ জঙ্গল আর পেছনে একটা জলাভূমি। দুষ্কৃতীদের সময় এটা ছিটে বেড়া দিয়ে ঘেরা একটা টালির কুটি মাত্র এখানে ছিল। আর ওই আড্ডাকেই দমন করেছিল লালবাজারের গোয়েন্দারা। সেই একবারই আমি ওই তদন্তের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম, অর্থাৎ খোঁজ খবর নিয়েছিলাম আর কি। তারপর তো প্রায় অনেকদিনই এখানে আসা হয়নি। তার মধ্যেই দেখছি জায়গাটার এত পরিবর্তন। অনেকক্ষণ একটানা কথা বলতে বলতে ব্যোমকেশ ফস করে একটা সিগারেট ধরালো, কিন্তু হঠাৎ করেই পায়ে শব্দ পেলাম। ব্যোমকেশের আমি উভয়ই শব্দ শুনেছি, ফলে পেছনের দিকে তাকালাম, কিন্তু না, আলো আধারিপূর্ণ ওই গলিপথে আর কেউই নেই। ব্যোমকেশ আমার দিকে ইঙ্গিতবহ দৃষ্টি নিক্ষেপ করে চাইল। আমি ভয় পেয়ে বললাম, আচ্ছা, কেউ আমাদের পিছু নিচ্ছে নাকি? সিগারেটে একটা টান দিয়ে ব্যোমকেশ আবার সেই গলির দিকে এগিয়ে গেল, আর ওই দিকে যেতে যেতেই সে আমাকে ডাকলো, এই যে অজিত, একবার এইখানে শুনে যাও। আমি এগিয়ে গেলাম বিন্দুমাত্র দেরি না করে। ব্যোমকেশ হাসি বজায় রেখেই আমাকে একবার পথের সামনে তাকাতে বলল। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম যে একটা আধ খাওয়া সিগারেট পড়ে রয়েছে। সেটা যে সদ্য খেয়ে ফেলা হয়েছে তার প্রমাণ এই থেকে পেলাম যে সামনের হলদেটে অংশটা সম্পূর্ণ নিভে যায়নি। ব্যোমকেশ নিচু হয়ে ঝুঁকে ওটা তুলতে গেল, আর ঠিক তক্ষুনি আমার পিঠে কিসের যেন একটা ছোট্ট জিনিসের আঘাত পেলাম। পেছনে ঘুরে দেখি যে একটা কাগজ, আর ওই কাগজটা ঢিলের সাথে বেঁধে রাখা রয়েছে। ওটা দেখি আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এই দেখো, একটা ছোট্ট চিরকুটের মতো। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিরকুটটা আমার হাত থেকে নিয়ে নিল। তুমি এটা পেলে কোত্থেকে? এইমাত্র মনে হলো আমার দিকে কে যেন ছুঁড়ে মারল। অর্থাৎ যেটা করেছে সে কাছে পিঠেই রয়েছে। সে হয়তো আড়ালে আমাদের কথা শুনছে। কোনো ভয় নেই অজিত, কে এই কাজটা করতে পারে সেটা কিছুটা হলেও আমি অনুমান করতে পেরেছি। আর তোমার ভয় নেই, তাকে যেতে দাও। পরে ঠিকই তার সাথে আমার দেখা হবে। সে আমাদের ওপর সর্বদাই নজর রাখবে। এখন দেখি এটা কি লেখা আছে। ব্যোমকেশ আর ওইদিকে পাত্তা না দিয়ে ভাঁজ করা কাগজটা খুলে দেখল। খুব খারাপ হাতের লেখাতে একছত্র লেখা রয়েছে একটি ছোট্ট বার্তা। আমিও পাশ থেকে উকি মারলাম, দেখলাম যে সেখানে লেখা রয়েছে সাবধান বাণী।
নামবিহীন একটা উড়ো চিঠি। ব্যোমকেশ আবার রসিকতার স্বরে সেটা জোরে জোরেই পড়ল। যদি প্রাণের ভয় থাকে তাহলে অবিলম্বে এই কেস সম্পর্কে আগ্রহ পরিত্যাগ করলেই মঙ্গল, নইলে কিন্তু যে কোনো সময় বন্দুকের গুলি দিয়ে মাথার খুলি এপড় ওপড় হবে। 2 দিন সময় হাতে আছে। ব্যাস, এটুকুই লেখা রয়েছে। আমি ওই চিঠিটা একবার উল্টাপাল্টা দেখলাম, তারপর ব্যোমকেশকে ফেরত দিয়ে দেখতে লাগলাম ব্যোমকেশের মুখটা। এরকম অনেক হুমকি চিঠি এসেছে তার কাজের সময়, এইগুলো ব্যোমকেশ বেশ উপভোগ করে স্পষ্ট বলতে গেলে। এইবারও তার ব্যতিক্রম হলো না। ব্যোমকেশ আমার সাথে ওই যে বড় বাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেদিকে এগোতে শুরু করলাম। বাড়ির সামনে জনাচারেক পুলিশ কনস্টেবল পায়চারি করছে। ব্যোমকেশ ঠিক চিনে চিনে সেই বাড়িটা আবিষ্কার করলো, যেখানে সে আজ থেকে প্রায় 5 বছর আগে আশ্রয় নিয়েছিল বৃষ্টি স্নাত দুর্যোগপূর্ণ সন্ধ্যায়। যেই বৃদ্ধ ব্যক্তিটি তাকে আশ্রয় দিয়েছিল তিনিও ব্যোমকেশকে দেখে চিনতে পারলেন। ব্যোমকেশকে দেখে দুহাত বুকে একত্র করে বলল, আরে ব্যোমকেশ না? হ্যাঁ, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি, ঠিক তো? ব্যোমকেশ প্রতি নমস্কার জানিয়ে হ্যাঁ সূচক হান নাড়ল। তারপর বলল, আমি আপনার কাছে এসেছি একটা জরুরি দরকারে। একটু যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করেন তাহলে তদন্তের খুব সুবিধা হয় বীরেশ্বরবাবু। ব্যোমকেশের এই প্রস্তাব শুনে উনি কপালে থাকা ঘামটা মুছে ধীর কণ্ঠে বললেন, বলতে এখন ইচ্ছে করে না। প্রায় 42 বছর এইখানে পৈতৃক ভিটেতে বাস করছি, অনেক কিছুই দেখেছি, কিন্তু ওই যে সমস্যা হচ্ছে যে বাইরের সমস্যার সাথে নিজেকে জড়িয়ে ফেলতে বড়ই ভয় করে। ইদানিং যা হচ্ছে, এইখানে যে খুনটা সম্প্রতি হলো, ওই খুনের কিনারা করতে পুলিশ এসেছিল। তারপর বাড়ি বাড়ি গিয়ে অনেককেই জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, কিন্তু পুলিশই ঝামেলায় জড়িয়ে নিজের শান্তি বিঘ্নিত করবে এমন মূর্খ কেউ নেই। তাই সকলেই ওই সমস্ত ব্যাপারটা জানলেও অনেকেই ভয়ে মুখ বন্ধ করে আছে। আচ্ছা বীরেশ্বরবাবু, আমাকে একটা কথা বলুন তো, এইখানে তো একটা জলা জমি ছিল, তাহলে রাতারাতি এই বাড়িটা মাথাচাড়া দিয়ে উঠল কেমন করে? আসলে ওই জমিটা ছিল তোমাদের আমাদের পাড়ার একজন অধিবাসীর, নাম ছিল দীনদয়াল দাস। অনেকবারই তাকে দেখেছিলাম এই পাড়ায়। ভদ্রলোকের ইচ্ছে ছিল এইখানে একটা বাড়ি তুলে থাকবেন। জলের দরে ওই জমিটা শখ করে খরিদ করেছিলেন, কিন্তু সেই ইচ্ছে তার আর পূরণ হলো না। একদিন সকালের দিকে আমি তাকে খুন হয়ে ওইখানকার ঝোপের আড়ালে পড়ে থাকতে দেখেছিলাম। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। ওই খুনের কোনো কিনারা হয়নি। তারপর থেকে 6 মাসের মাথায় ওই বাড়িটা সম্পূর্ণভাবে তৈরি হয়, কিন্তু ওইখানে যে থাকতো সে নিজেকে সম্পূর্ণ বাড়ির মধ্যে আত্মগোপন করে রাখত। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা পাড়ার লোক শুধু দেখেছিলাম যে ওই বাড়িটায় একাধিক গাড়ি আসতো, সেই গাড়ি থেকে নানাবিধ লোক নেমে সুটকেস হাতে ভেতরে ঢুকে যেত। তারপর আবার ওই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়েই তারা সব চলে যেত। অনেকদিন ধরেই এই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা কিসের সেইটাই জানা ছিল না, আর জানা সম্ভবও ছিল না। দেখতেই পাচ্ছ, বাড়িতেই ঢোকার মুখে বিরাট ফটকটা, ওই ফটক সংযুক্ত মাঝখানের বিরাট গেটটা সর্বদা বন্ধ থাকতে দেখেছি। দুপাশে 2জন লোক আবার নিযুক্ত আছে। বুঝতে পারছো, আমাদের কারুর ভেতরে ঢোকার সাহস হয়নি, এমনকি রাতের অন্ধকারে যে কেউ ঢুকবে সেই সাহসও নেই। বাড়ির মালিক এক পাল বাঘের মতন কুকুর ছেড়ে দিত। যদিও বা কেউ যদি ওই পাঁচিল টপকে নিচে নামে, তাহলে ওই কুকুরগুলো তার একদম টুঁটি চিপে শেষ করে দেবে। কেন, আপনি কি দেখেছেন এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু? এবার প্রশ্ন করলাম আমি। ব্যোমকেশ নিজেও সমানভাবে আগ্রহ ভরা চোখে বীরেশ্বরবাবুর দিকে চেয়ে রইল উত্তরের প্রত্যাশায়। বীরেশ্বরবাবু বেশি ভাঙলেন না, খানিকটা ইতস্তত করে তারপর বললেন, হ্যাঁ, মাসখানেক আগেই রাতের দিকে খুব কুকুরের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর বুঝতেই তো পারছেন যে বয়স হলে বয়স্ক ব্যক্তিরা অনিদ্রা রোগে ভোগে, ফলে আমার ঘুম না এলে এই বাড়িটার দিকে চেয়ে থাকি। একদিন ওইভাবেই আমার ঘুমটা ভেঙে গেছিল, আর তখনও রাত্রের নিস্তব্ধতা ভেদ করে কুকুরের চিৎকার শুনতে পাচ্ছিলাম।
আর সেই সাথে একটা মানুষের সাহায্যের মরণ চিৎকার শুনে আমার আমার হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। বিশ্বাস করুন, ওই বাড়িটার প্রতি আমাদের পাড়ার সকল লোকের কেমন যেন ভয় জন্মে গিয়েছিল। ব্যোমকেশ এবার খানিকটা চুপ করে থাকলো, আর সামনে বসে থাকা বৃদ্ধকে কিছুটা সময় দিল ধাতস্থ হওয়ার জন্য। বৃদ্ধ নিজে থেকেই তারপর আবার বলল, ওই বাড়িতেই সম্প্রতি একটা মেয়েকে দেখেছিলাম, কাজের মেয়ে। কিন্তু এই বাড়িটার মধ্যে সে কোন কাজের জন্য যেত সেটা আমাদের কারোর জানা ছিল না। আসতো সে ওইখানে, তারপর আবার গাড়ি করে তাকে মেন সড়কের খানিক আগে নামিয়ে দিয়ে আবার ওই গাড়িটা ফিরে আসতো। কবে থেকে ওই মেয়েটা এখানে কাজ করে কিছু জানতে পেরেছিলেন? আমি তো মাস দুয়েক ধরে দেখে চলেছি, কারোর সাথেই কথা হতো না। কেউ আবার যেচে তার সাথে কথা বলতেও যেত না, কেননা এইখানকার লোকেরা নাকি মেয়েটিকে নজরবন্দি করে রেখেছিল। আর ওই মেয়েটা নিজেও সময় বুঝে কাজ করে চলে যেত। খুন হওয়ার আগের দিন রাত্রে কিছু বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম। ওইটা আমার স্পষ্ট মনে আছে। আমার পাশেই রমাকান্ত বলে একজন প্রতিবেশী বাস করে। আমি আর সে প্রতি শনিবার অনেক রাত্রি অবধি ওই দাবা খেলি। আর আমার চাকর মথুরা সে এইখানে আমাদের জন্য রাতের খাবার করে দিয়ে নিজের বাড়ি চলে যায়। গতকাল রাতে আমরা ওই খেলায় এতই মগ্ন ছিলাম যে এই কথা বলতে পারি যে আমাদের সময়ের হুঁশ ছিল না। নেশার মতোই ওই খেলাটা আমাদের জমে উঠেছিল। প্রায় ঘন্টা চারেক পর আমার পেন্ডুলাম ঘড়িতে 11টার ঘন্টা বাজলো। তখন খেলার আসর ভেঙে গেল। দুজনেই বিদায় নিলাম। আমাকে আবার ওই 10টার মধ্যে খেয়েই নিতে হয়। কিন্তু ঘড়ির দিকে চেয়ে দেখলাম যে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। রমাকান্ত বিদায় নেওয়ার পর সবে হাত ধুয়ে খেতে বসেছি, ওই সময় আবার ওই দরজার বাইরে টোকা পড়ল। আমি প্রথম দিকে ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম যে এত রাতে আবার কে এলো রে। কারণ বুঝতেই পারছেন, সন্ধ্যের পর আমাদের পাড়াটা বেশ বিপজ্জনক হয়ে ওঠে। তাই আমি আর কাল বিলম্ব না করে প্রথমেই ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে এত রাতে আমার দরজার বাইরে? ওপাশ থেকে কণ্ঠস্বরটা ভেসে এলো, আরে বীরেশ্বর বাবু, আমি আমি রমাকান্ত, দরজাটা একটু খুলুন, দরকার আছে। আমি না ব্যোমকেশ বাবু আর কিছু না ভেবে দরজাটা খুলে দিতেই সে আমার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে দ্রুত শ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, এই যে বীরেশ্বর বাবু, আপনি কি কিছু শুনতে পেয়েছেন? কথাগুলো বলার সময় স্পষ্ট তার মুখে একটা ভয়ের অভিব্যক্তি লক্ষ্য করলাম। কিছু কথা জড়িয়ে যাচ্ছিল। আমি ভ্রুকুটি করে বললাম, কেন, কি হয়েছে? হয়েছে কি, আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, ওই সময় সেইখান থেকে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলাম, আর তারপর মৃদু গুঞ্জন। কিন্তু সেইটা হঠাৎই থেমে গেল, মানে কেউ যেন থামিয়ে দিল মুখ চেপে। তারপরই একটা ছোট গেট খুলে কেউ যেন পালিয়ে গেল অন্ধকারে। আমি রমাকান্ত বাবুকে জিজ্ঞাসা করলাম, কি ভুলভাল বলছেন? ওসব আপনার মিথ্যে চোখের ভুল। না না, আমার চোখ এতটা ভুল হয় না বীরেশ্বর বাবু, আমি স্পষ্ট শুনতে পেলাম। আর এও দেখলাম, ওই পালিয়ে যাওয়া লোকটা আমার দিকে তাকিয়ে থেকে অন্ধকারে চেয়ে আছে। আমাকে আমাকে আজকে রাতটার জন্য দয়া করে আশ্রয় দিন, নইলে নইলে আমাকে ওরা যে খুন করে ফেলতে পারে। আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করে তাকে বাড়ির পথেই পাঠিয়ে দিলাম। কিন্তু পরদিন সকালে যখন পুলিশ এসে সমস্ত ব্যাপারটা নিয়ে হই হট্টগোল শুরু করলো, আর আমরা ক্রমেই জানতে পারলাম যে একজন মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে একবার এই সংবাদটা রমাকান্ত বাবুকেই দিই। কিন্তু ওনার বাড়ির বাইরে আমি ওই তালা বন্ধ দেখলাম। কই যে উনি নিরুদ্দেশ হলেন জানি না, হয়তো ওনার কথাটাই সত্য ছিল। ওই বাড়ির মধ্যে থাকা ওই লোকটি হয়তো তাকেও মেরে ফেলে দিয়েছে। দেখছি সব প্রমাণ কিছুই দুষ্কৃতীরা লোপাটে ব্যস্ত, যাতে তাদের ধরতে অসুবিধা হয়। ঠিক আছে বীরেশ্বরবাবু, আমার যা দেখার যা জানার আমি জেনে নিয়েছি। একবার ওই বাড়িটার দিকে আমি আর অজিত একবার যাই, দেখে শুনে একটু ঘুরে আসা দরকার।
তারপরেরটা তারপরেই। আর হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন, সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবেন না। রহস্যের জট ক্রমেই আরো ঘোরালো হচ্ছে কিনা। ব্যোমকেশবাবু, আপনার উপরই ছেড়ে দিলাম। দেখবেন আমার উপর আবার কোনো বিপদ যেন ঘনিয়ে না আসে। আমি নির্বিবাদী মানুষ, শান্তিতেই থাকতে পছন্দ করি। আপনি যদি আমার নিরাপত্তার ব্যাপারটা একটু দেখেন, হ্যাঁ, তাহলে অত্যন্ত সুবিধে হবে। হ্যাঁ, সে নিয়ে কিছু ভাববেন না, আমার কথাটা মাথায় থাকবে। চল অজিত, ওই বাড়িটার দিকে একবার ঢু মেরে আসি। আমি আর ব্যোমকেশ খানিক দূরে ওই সাদা বাড়ির দিকে এগোতে গিয়ে দেখলাম যে 4 জন পুলিশ এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। যদিও থানা সব লোককেই ব্যোমকেশ বেশ ভালো করেই চেনে, কিন্তু এইবার ব্যোমকেশ যেতেই তাকে বাধার সম্মুখীন হতে হলো। একজন বন্দুকধারী কনস্টেবল এগিয়ে এসে আমাদের নাম ধাম জিজ্ঞাসা করলো, এবং যখন জানলো যে রঘুবীরবাবুই আমাদের এখানে যাওয়ার কথা বলেছে, ঠিক তখনই আমরা ভেতরে ঢুকতে পারলাম। হেড কনস্টেবলই আমাদের চারিদিক ঘুরিয়ে দেখালো। সিঁড়ি দিয়ে ওঠার মুখে যেখানে মৃতদেহটা পড়েছিল ওখানেই মার্ক করা ছিল। মৃতদেহের ওই মার্কের অংশটা দেখতেই বোধহয় ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে পড়ল, এবং তারপর থুতনিতে হাত রেখে ছোট টর্চটা দিয়ে ওই অংশটাকে নিজের মতো পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। সবকিছু দেখা হলে ব্যোমকেশ কনস্টেবলকে ডেকে বলল, আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি এইখানে কোনো লোক ছিল? আর মৃতদেহ থেকে কি কোনো কিছু পাওয়া গিয়েছে? আমরা যাওয়ার পর সিঁড়ির মুখেই যে গেটটা আছে ওটা তালাবন্দি ছিল। তালাটা বেশ মজবুত ধরনের। স্যারের কথা মতো ওই তালাটা আমাদের ভাঙতে হলো। তারপরেই আমরা ঢুকে দেখেছি এখানে পড়ে থাকা ওই মৃতদেহটা। মেয়েটা কি ওই সময় মৃত ছিল, নাকি দেহে প্রাণের ক্ষীণতম স্পন্দনও ছিল? না, মেয়েটা পুরোই মৃত ছিল। তবে হ্যাঁ, বাইরের ফাঁকা অংশে দুটো কুকুরের লাশও দেখতে পেয়েছি, আর ওই কুকুরগুলোকে খাওয়ার সাথে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। ব্যোমকেশ ভুরুকুচকে এবার সিঁড়ির সামনের দেওয়ালে সংলগ্ন জানালার বাইরে মুখ বাড়ালো। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে ব্যোমকেশ কতকটা আত্মগত হয়েই বলল, 2টি কুকুর ছিল সেটা তো আমি জেনেছি, কিন্তু তাকে মারবার দরকার পড়ল কেন? তার মানে কেউ কি নিজের কুকীর্তি সম্বন্ধে কাউকে কিছু জানতে দিতে চাইছিল না? কিন্তু এমনটা হয় কি করে? কথাটা বলে ব্যোমকেশ আবার হেড কনস্টেবলকে জিজ্ঞাসা করল, কিন্তু ওই কুকুরদের খাবারে কি বিষ ছিল সেটা কিছু জানা গিয়েছে? না, ওই খাবারটা আমরা কিছু পরীক্ষার জন্য পাঠিয়েছি, কিন্তু মনে হচ্ছে কোনো তীব্র বিষ। দেখে মনে হচ্ছিল যে মৃত্যু হয়েছে ঘন্টা 5 আগে। আর ব্যোমকেশবাবু, পেছনের পথে একটা জুতো পেয়েছিলাম, ওইটাও বাজেয়াপ্ত করা হয়েছে। মেয়েটার শরীরে কোনো গয়না ছিল? একটু মনে করে বলুন তো। হ্যাঁ, একটা সোনার বড় হার পড়েছিল সে, তবে ওই হারটা গলায় ছিল না। আমরা পাশেই পড়ে থাকা কিছু হাড়ের টুকরো থেকে অনুমান করেছি এটা। সবকিছু স্যার থানায় নিজের জিম্মায় রেখেছে, বাড়ির মধ্যে তেমন একটা কিছু পাওয়া যায়নি। ব্যোমকেশ বাড়ির বন্ধ দরজার দিকে একবার তাকালো, কিন্তু বাড়ির মধ্যে ঢোকবার কোনো উপায় নেই, কারণ বাড়ির বাইরে বড় একটা তালা দেওয়া, আর ওই তালার চাবিটা ওদের কাছে ছিল না। ফলে ব্যোমকেশ আশেপাশে সবকিছু অংশ ভালো করে দেখে নিয়ে আমাকে নিয়ে গেল সেইখানে যেখান দিয়ে সম্ভবত ঘরটির মালিক পালিয়েছে। পেছনে বাগানের মতো ছোট্ট একটা জায়গা রয়েছে। ওই দিক থেকে পালিয়ে গেলে সড়ক পথ খুব সহজেই পাওয়া যায়। আমি দেখলাম যে বাগানের পথটা মাটির, সেটা দিয়ে কিছুটা গেলেই আবার পিচের রাস্তা শুরু হয়েছে। ব্যোমকেশ মাটির দিকে মুখ নামিয়েই চলছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই যে ব্যোমকেশ, তুমি কি পায়ের ছাপ খুঁজে যাচ্ছ? কিন্তু সেটা সম্ভব কি করে? কাল তো কোনো বৃষ্টি হয়নি, তাহলে? আর মাটি ভেজা না থাকলে পায়ের ছাপ পড়বেই বা কি করে? পুলিশ কর্মীরা তো বলছে এইখানে একজোড়া জুতো খুঁজে পেয়েছে, তাই ভাবছিলাম যদি আরো কিছু প্রমাণ আমরা পাই তাহলে তো সুবিধাই হয়। ওই জন্যেই এই প্রয়াস অজিত। আমি আর ব্যোমকেশ পেছনের দিকে বাগানের মতো যে অংশটা রয়েছে ওইখানেই তন্ন করে কতই না প্রমাণ খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। হতাশ হয়ে শেষমেশ ব্যোমকেশ চলেই এলো। বাড়ি পৌঁছে ব্যোমকেশ আর কোনো কথা বলল না, একবার শুধু টেলিফোনের রিসিভারটা কাকে যেন ধরল। আমি শুধু তার শেষের কথাগুলোই শুনতে পেলাম। আপনি একবার আমার বাড়িতে আসবেন, দরকার আছে একটু। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আমি একবার আমার মধ্যেকার কৌতূহল সম্বরণ না করতে পেরে ওকে জিজ্ঞাসা করেই ফেললাম, ব্যোমকেশ, আমাকে কিছুই জানাচ্ছ না,
তোমার মতলবখানা কি জানতে পারি? আর তুমি কাকেই বা ডাকলে আমাকে একটু বলো। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, যাকে ডেকেছি তাকে আসতে দাও, সে এলেই তুমি দেখতে পারবে। আসলে আমি একটা হিসেব মিলাচ্ছি, ওই অঙ্কটা মিলে গেলেই কেসের রহস্যের জটটা ছাড়াতে পারবো, বুঝলে? অনেক কিছুই আমার জানার আছে, তথ্যগুলো না জানলে আমার পক্ষে বলা কিছুই সম্ভব নয়। আমি আর ব্যোমকেশকে ঘাটানোর সাহস পেলাম না। ঠিক তক্ষুনি বাইরে পায়ের শব্দ শুনলাম। ব্যোমকেশ আমাকে বলল, যাও তো অজিত, তুমি একবার দরজাটা খুলে দাও তো। আমি দরজা খুলে দিতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রঘুবীর বাবু। কিন্তু তিনি তখন পুলিশের উর্দি পরে নেই, সিভিক ড্রেস পরেই এসেছেন। দরজা খুলে আমাকে একটা ছোট্ট হাসি দিয়ে উনি ব্যোমকেশকে গিয়ে বললেন, বলুন ব্যোমকেশবাবু, গিয়েছিলেন কি ওখানে? হ্যাঁ, নিজের চোখেই দেখলাম সব কিছু, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ওই বাড়ির মালিককে, ওইটা যদি জানা যায় তাহলে একটু সুবিধা হয়। সে তো ওইখান থেকেই পালিয়ে গিয়েছে শুনলাম। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন ব্যোমকেশবাবু। আর আমার যতদূর মনে হয় ওই বাড়িটা বেআইনিভাবে বানানো। আমি শুনেছি ওই জমির মালিক যে ছিল সে অবধি খুন হয়েছিল। লাশটা অনেকদিন খুঁজে পাওয়া যায়নি। মেয়েটা কেন ওই বাড়িতে যেত, আর ওই মেয়েটার পরিচয় পেয়েছেন আপনি? হ্যাঁ, খোঁজখবর চলছে। আমরা ওই মেয়েটার ছবি তুলে অনেককেই দেখিয়েছি, আর সেই সাথে দৈনিক সংবাদপত্রতে মেয়েটির সম্বন্ধে একটা ছোট্ট বিজ্ঞপ্তি দিয়েছি যে যদি কেউ ওই মেয়েটাকে চিনে থাকে তাহলে নির্দিষ্ট ঠিকানায় এসে যোগাযোগ করতে। একটা ছোট্ট আপিস বানিয়েছি, ওইখানেই আমার লোক সিভিল ড্রেসে থাকবে। অবশ্য সন্দেহভাজন ব্যক্তি যদি কেউ হয় তাহলে তাকে আমার লোক সর্বদা চোখে চোখে রাখবে। কালকের কালকেতুর প্রথম পাতায় ওই মেয়েটার সম্বন্ধে লেখাটা প্রকাশ পাবে ব্যোমকেশবাবু। একবার যদি ওই মেয়েটার বাড়িটা জেনে যাই তাহলে সব কিছু জেনে ফেলা সম্ভব হবে। আমার কি মনে হয় জানেন ব্যোমকেশবাবু, ওই মেয়েটাকে কোনোভাবে খুন করা দরকার ছিল। হয়তো কোনো কিছু বেভাস করে দেবে বলেছিল সে, কিন্তু খুনটা কিভাবে সম্পাদন করেছে ওই খুনি সেইটাই ধরতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্টটা শুধু পাওয়ার অপেক্ষায় আছে। আপনার নিযুক্ত লোক কিছু জানিয়েছে? না, তেমন কিছু জানায়নি, তবে সে যেমনভাবে কাজ করার কথা করে যাচ্ছে। তবে আমাকে লোকাল টেলিফোন বুথ থেকে ফোন করে বলেছিল যে ডাক্তারের নাকি ময়না রিপোর্ট হয়ে গেছে। দেহটাকে দেখবেন যেন কেউ দাহ না করে ফেলে, ওইটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ। সে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবেন না, আমি সব দিকে লক্ষ্য করে রেখেছি। প্রায় ঘন্টা দুয়েক আমাদের বৈঠকখানার ঘরে গুপ্ত আলোচনা হলো। যাওয়ার সময় রঘুবীরবাবু আশ্বাস দিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। ব্যোমকেশ অপেক্ষার দিন গুনতে শুরু করলো ওই মেয়েটার সম্বন্ধে বিজ্ঞপ্তিতে যাতে কেউ সাড়া দেয় কিনা। যথারীতি পরদিন সকালের দিকে দৈনিক কালকেতুটা খুলতে প্রথম পাতার দিকেই দৃষ্টিপাত করলাম, আর অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি মেয়েটার একটা ছবির পাশে একচ্ছত্র লেখা বেরিয়েছে। তাতে লেখা রয়েছে যে মেয়েটি প্রায় অনেকদিন ধরেই নিখোঁজ। কেউ যদি জানেন ওই মেয়েটি কোথায় এবং যদি মেয়েটির বাড়ির লোক কেউ হয়ে থাকেন তবে অবিলম্বে হ্যারিসন রোডের ঠিকানায় এসে যোগাযোগ করুন। ঠিকানা অবধিও দেওয়া ছিল। আমি বার দুয়েক ব্যোমকেশের নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু না, ব্যোমকেশে কোনো সাড়া শব্দ দিল না। উল্টে পুটিরাম এসে জানিয়ে গেল যে ব্যোমকেশ নাকি প্রায় 8টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমি ভাবনায় পড়লাম, কোথায় গেল ব্যোমকেশ? এত সকালে তো সে কোথাও যায় না। তাহলে আরেকটা চিন্তা মাথায় খেলে গেল, যে মেয়েটা তো হাসপাতালেই রয়েছে, তাহলে ওই রকম বিজ্ঞপ্তি দেওয়ার দরকার কি আছে? আমার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে অধীরভাবে ধৈর্য ধরে রইলাম, আর এটাও আমার কোনো ব্যোমকেশের কারসাজি বলেই মনে হতে লাগলো। ব্যোমকেশ কিন্তু ফিরল ঠিক 11টা নাগাদ, কিন্তু সে ফিরে আসার পরেই তার মধ্যে একটা জিনিস দেখে আমি প্রায় ক্ষেপেই উঠলাম। ব্যোমকেশের পরনের পাঞ্জাবিটা ধুলো ধূসরিত, মাথার চুল পরিপাটি নেই, বিক্ষিপ্ত হয়ে রয়েছে, হাতে সামান্য চোটও পেয়েছে। আমি বুঝতে পারলাম না যে কি হয়েছে ব্যোমকেশের সাথে। এসে সে একটা সোফা দখল করে বসল। আমি এইবার তার দিকে তাকিয়ে একটু কৌতূহল মিশিয়ে বললাম, এ ব্যোমকেশ, তোমার এরকম অবস্থা হলো কি করে শুনি? নির্ঘাত সাংঘাতিক ধস্তাধস্তি করেছো কারোর সাথে, কিন্তু সেই ব্যক্তিটিকে? আর তুমি বা আমাকে না বলে চলে গিয়েছিলে কোথায় শুনি? যাওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমি তো তোমার ওঠার ঠিক 3 ঘন্টা আগেই উঠে পড়ে প্রথমে সংবাদপত্রটা পাঠ করলাম। আর বলতেই হবে, ওই সংবাদটা ছাপা হয়েছে দেখে আমার মনের মধ্যে একটা পরিকল্পনা খেলে গিয়েছিল। কিন্তু শেষমেশ যে আমার হাত থেকে যে পালিয়ে যাবে
এইটা আমার ধারণার বাইরে ছিল। তবুও অনেকটাই পেছনে ছুটে গিয়েছিলাম। এই খুলে বলো না ব্যোমকেশ, কার পেছনে ধাবা করতে গিয়ে তোমার এরকম হাল হলো? ব্যোমকেশ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে নিয়ে তারপর হেলান দিয়ে কড়িকাঠের দিকে স্থির দৃষ্টি মেরে বলতে শুরু করলো। আসলে এই যে বিজ্ঞপ্তি দিয়ে মেয়েটার খোঁজ করা, এইটা আসলে আমার নিজেরই পরিকল্পনা ছিল। আমি বলেছিলাম যে ওই মেয়েটা নিখোঁজ, অথচ ওই মেয়েটা যে হাসপাতালেই আছে সেই সংবাদটা জানা আছে মাত্র হাসপাতালের লোকেদের, থানার লোকেদের, আর তোমার আর আমার। তবুও যদি একটা গুজব রটে যে ওই মেয়েটা নিখোঁজ, তাহলে যে ওই কাজের সঙ্গে যুক্ত তার আসন একটু ঢলে যাবেই। তাই আমি সকাল সকাল বাড়ি থেকে প্রায় 40 মিনিটের হাঁটা পথ অতিক্রম করেই একটা ঘর আছে, ওইখানে চুপচাপ ছদ্মবেশ ধারণ করে বসেছিলাম। আমার সাথেই ছিল রঘুবীর চক্রবর্তী, আর আনাচে কানাচে ছিল কয়েকজন পুলিশের কর্মী। আর আমি জেনেছি ওরা মেয়েটার দেহ বেশিক্ষণ ওইভাবে ফেলে রাখবে না। অদূরেই যে শ্মশান আছে ওইখানেই নাকি দাহ করে দেবে, আর হত্যা রহস্যের সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। কিন্তু আমিও ব্যোমকেশ বক্সী অত সহজে কোনো কাজই করতে দেব না। ওইখানে বসে থাকার খানিকক্ষণ পরেই ধীরে ধীরে কয়েকজন লোক এলো। অনেকেই এসে ভাষা ভাষা উত্তর দিল, আর ওই উত্তর দিয়েই মেয়েটির সম্বন্ধে কিছু জানিয়ে গেলেও তারা যে মেয়েটিকে খুব ভালো করে চেনে এমনটা তাদের কথা থেকে জানা হলো না। শুধু সাপে বর হলো এই যে মেয়েটির বাড়ি ভবানীপুর অঞ্চলে, খোলা বস্তির কাছেই। সেটা অনেকেই এক বাক্যে স্বীকার করল। এইভাবেই অনেকগুলো লোক আসে এবং তাদের প্রত্যেকের পেছনেই পুলিশি গুপ্তচর লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আর রঘুবীর প্রায় 20 মিনিট হওয়ার পর চুপ করে বসে আছি। ওই সময় একটা লোক হন্তদন্ত হয়ে আমাদের আপিসের দিকে ছুটে এলো। দেখলাম লোকটা বয়স্ক। তার হাতে সে আজকে দৈনিক কাগজটা নিয়ে এসেছে। আমি আবার বিস্মিত হয়েই তাকে জিজ্ঞাসা করে ফেললাম, আপনি কে? এই মেয়েটিকে চেনেন? হ্যাঁ চিনি, আমার মেয়ে লীলা। ও বাড়ি বাড়ি কাজ করত, কিন্তু বেশ কিছুদিন হলো ও বাড়িতে ফেরেনি। আজকে সংবাদপত্রের ছবি দেখার পরেই নির্দিষ্ট ঠিকানায় চলে এসেছি। আমার মেয়ে কোথায়? আমি ওর বাবা। এইবার আমি জিজ্ঞাসা করলাম, তাই নাকি? তাহলে তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতেই হয়। মেয়ে নিখোঁজ হওয়ার পরেই আপনি কেন থানায় জানাননি? আর মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরেই এতগুলো দিন অতিবাহিত হলো, কই কোনো খবর নিলেন না তো? কি কোনো প্রমাণ আছে যে ও আপনারই মেয়ে? এইবার দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। রঘুবীরবাবু সিভিল ড্রেসেই ছিলেন। উনি বললেন, তাহলে আপনি ওই মেয়েটার বাড়ি নিয়ে চলুন। তার ব্যবহৃত জিনিসপত্র কিংবা তার আর কয়েকটা ছবি দেখে নিয়ে খোঁজ করাটা শুরু করা যাক। দেখলাম ওই লোকটা এবার কোনো উত্তর দিচ্ছে না, ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই একেবারে দৌড় দিয়ে পেছন ফিরে পালালো। আমিও তার পেছনে ধাওয়া করলাম। তুমি ওই মেয়ের বাবাকে ওভাবে তাড়া করে যাচ্ছিলে কেন? সত্যি তো সে মেয়ের বাবা হতেই পারতো, তাই না? একদমই না। আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই মেয়েটির কেউই নেই। তার বাবা মা অনেক দিন আগেই দুরারোগ্য বিধিতে বিনা চিকিৎসায় মারা যায়। সেসব কথা পরে বলছি। তবে এইটুকু জানি যে মেয়েটা বিবাহিত, আর অনেক দিন ধরেই তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আমি ওই সন্দেহভাজন ব্যক্তিটির পেছনে ধাওয়া করতে করতে তাকে প্রায় ধরেই ফেলেছিলাম। ঠিক যখন জামাটা খামচে ধরেছি, সেই সময় সে পেছন দিকে ঘুরে আমাকে একটা মোক্ষম ধাক্কা দিয়ে অনেক দূরে প্রায় চোখের সামনে থেকে সরে যেতে সক্ষম হয়। পেছনে রঘুবীর বাবুও আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। আমি আর তাকে ধরার চেষ্টা না করে ঠিক ওইভাবেই তাকিয়ে রইলাম। আর কি জানো অজিত, সেই দিনটার ওই ভিখারির সাথে এই ব্যক্তিটির চেহারার আশ্চর্য মিল ছিল। তাহলে লোকটি আসলে কে? ওই লোকটিই হচ্ছে আসল লোক। সে নিজের মাথার উপর বসে থাকা প্রভুর প্রতিটি কথা বেদবাক্যের মতোই মানছে। শুধু ছদ্মবেশ ধারণ করেছিল বলে তাকে আমি চিনতে পারলাম না, নইলে নারী নক্ষত্র ঠিকই বার করে নেওয়া যেত। আমার স্থির ধারণা ওই আসামিটি মেয়েটিকে খুন করেছে। আর সদানন্দ অ্যাভিনিউয়ের সকল ওই বাড়ির সামনে সন্ধ্যার দিকে যে ওই খুনগুলো হতো, সেইগুলো ওর কথা মতোই হতো। এখন কি করণীয়? দাঁড়াও, পোস্টমর্টম রিপোর্টটা শুধু পাওয়ার অপেক্ষা। ওইটা পেলেই জানতে পারবো যে আসলে খুন যদি কেউ করে থাকে তাহলে সেটা কিভাবে করেছে।
মনে আছে ওই বৃদ্ধ ব্যক্তি বীরেশ্বরবাবু আমাদের কি বলেছিলেন? খুনের দিন রাত্রে ওই বাড়ি থেকে তীব্র একটা কুকুরের গর্জন আর সেই সাথেই একটা হুলুস-থুলুসের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমার মনে হয় ওই পালিয়ে যাওয়া ব্যক্তিটি নিজে গা ঢাকা দিয়েছে। সে এখনই কলকাতা ছেড়ে চলে যায়নি, কিছু প্রমাণ হয়তো রেখে গিয়েছে। এই কথা বলে ব্যোমকেশ এইবার টেলিফোনের কাছে থাকা নম্বর ডায়েরিটা খুলে নিয়ে কার যেন নম্বর বের করলো এবং তারপর ফোন করলো, কিন্তু ফোন হয়েই কেটে গেল। কিছুক্ষণ পর আবার ওপাশ থেকে ফোনটা বেজে উঠল। ব্যোমকেশ টেলিফোনের কাছেই ছিল, তাই বাজার সাথে সাথে রিসিভারটা তুলে নিল। তারপর বলল, কে? নীলরতনবাবু? আমি কে সেইটা আপনার না জানলেও চলবে। আমাকে বলুন উনি কোথায়, ওনার সাথে আমার একটু দরকার আছে। আর ওই মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টটা নিতে খুব শিগগিরই আমাদের কিছু লোক আসবে, তাই ওইটা নিয়ে যদি কেউ পালিয়ে যেতে চায় তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে বলে দিলাম। চুপচাপ ওইটা থানায় পুলিশের হাতে তুলে দিন। ব্যোমকেশকে এইভাবে এই প্রথম কথা বলতে শুনলাম। সে ভিতরে ভিতরে খুব উত্তেজিত বোধ করছে, কিন্তু বাইরে কিছুই বুঝতে দিচ্ছে না। ব্যোমকেশ কথাগুলো বলেই গেল, আর ঠিক ওই সময় শুনলাম যে রিসিভারটা নামিয়ে রাখার একটা খট করে শব্দ। ব্যোমকেশ আবার জানি না কাকে ফোন করলো। রিং হয়ে যাওয়ার পর শুনতে পারলাম যে রঘুবীরবাবু ফোনটা তুলেছেন। ব্যোমকেশ তাকে সংক্ষেপে কি যেন কথা বলল, তারপর চুপ করে বসে রইল। এইবার আমি আর ব্যোমকেশকে না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না, স্পষ্টই জিজ্ঞাসা করলাম, এই নীলরতনবাবুটি আবার কে? কেন, ওই ডাক্তার? তার টেবিলের ওপরেই তো লেখা ছিল ইংলিশে এনআর সরকার। ওইটা দেখেই তো আমার মনে হচ্ছিল নামটা যেন কোথায় আমি শুনেছি। আদ্যক্ষরগুলো খুবই পরিচিত। তুমি কি একে চেনো? মানে এর আগে কোনোদিন সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ মানে চরম সাক্ষাৎ? এ হচ্ছে একেবারে অনুকূলবাবুর মতনই। অবশ্য অনুকূলবাবুর কোকেনের ভাণ্ডার নিয়ে নিজের গৃহেই বসেছিলেন আর বেআইনি কারবার চালাচ্ছিলেন, কিন্তু এটা একটু আলাদা। দেখি সন্ধ্যের পর গিয়ে ধরতে হবে। কিন্তু তার আগে যদি ওই ডাক্তার প্রমাণ নিয়ে পালিয়ে যায়? ব্যোমকেশ কোনো কথার উত্তর দিল না, শুধু দৈনিক কালকেতুর পাতাগুলো ওল্টাতে শুরু করলো। সন্ধ্যার বেশ খানিকক্ষণ পরে ঘড়িতে যখন প্রায় 9টা বাজে, তখনই ব্যোমকেশ আমাকে বলল, এই যে ভাই অজিত, রাতের নৈশহারটা সেরে নাও, নইলে রাতের বেলা কিন্তু খেতে পারবে না। আজকে রাতেই আমাদের ওইখানে যেতে হবে। কোথায় যেতে হবে সে কথা ব্যোমকেশ কিছুই বলল না। শুধু এটা দেখলাম যে ব্যোমকেশ আমার সামনে দুহাত পিছমোড়া করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পায়চারি করে চলেছে। আমি বুঝতে পারলাম না যে তার মতলবটা কি। খাওয়ার পর দেখি ব্যোমকেশ তার টিনের বাক্সটা খুলে 6টা গুলি আর পেস্তলটা সাজিয়ে রেখে দিল। যদিও এসবের বেশি দরকার হয় না, তার মোক্ষম বজ্রমুষ্টির জোরেই সামনের প্রতিপক্ষ ধরাশায়ী হয়ে যায়। যথাসময় ব্যোমকেশ আমাকে নিয়ে বেরিয়ে পড়ল পথে। আমি বেরোবার সাথে সাথেই দেখতে পেলাম যে একটা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। সেটায় উঠে ব্যোমকেশ বলল, হাওড়া স্টেশনে নিয়ে চলো, একটু তাড়াতাড়ি। ঝড়ের গতিতে চলল। পথঘাট ফাঁকা। যে চালক গাড়িটা চালাচ্ছিল তার হাত বেশ ভালোই বলতে হবে। গাড়ির স্পিড 60-এর উপর উঠে গেল, কিন্তু কোনো প্রকার ঝাঁকুনি আমরা অনুভব করতে পারলাম না। এইবার মনের মধ্যে জমে থাকা প্রশ্ন থেকেই ব্যোমকেশকে বললাম, এই যে ব্যোমকেশ, তুমি হাসপাতালে না গিয়ে অন্য কোথাও যাচ্ছ? লাশ যে ওরা সরিয়ে ফেলতে পারে। আহা, দেখতেই পারবে অজিত কেন যাচ্ছি, কিন্তু এইটুকু বলতে পারি যে ওরা এই কাজটি করে ফেলেছে অনেক আগেই, আর একটা নির্দিষ্ট স্থানে যাবে বলেই অপেক্ষা করে বসে আছে। গাড়ি হাওড়ায় পৌঁছতে প্রায় ঘন্টা 2-1 সময় লেগে গেল। ব্যোমকেশ বেশ অধৈর্য হয়ে উঠেছিল। তার কবজিতে বাঁধা ঘড়িটা সে বারবার দেখতে লাগলো, যেন একটা বাঁধা সময়ের মধ্যে তাকে পৌঁছতেই হবে। গাড়িতে যেতে যেতেই আমার প্রতিটা মুহূর্ত যেন দুরু দুরু করছিল বুকের ভেতর। গাড়িটা আরও 15 মিনিট পর স্টেশনে পৌঁছে গেল। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতে বলে ব্যোমকেশ দ্রুত স্টেশনের মধ্যে মিলিয়ে গেল। আমাকে বলে গেল, অজিত, আমি 16 নম্বর প্ল্যাটফর্মে আছি, তুমি ওইখানেই চলে এসো। আমিও তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিয়ে সেই দিকেই চলে গেলাম। কিন্তু 16 নম্বরে গিয়ে ব্যোমকেশকে আর খুঁজে পেলাম না। হন্য হয়ে যখন তাকে খুঁজছি, তখন দেখলাম পাঞ্জাবির হাতা গুটিয়ে ব্যোমকেশ আমার দিকেই এগিয়ে আসছে, আর তার হাতে 2টো টিকিট। আমি বিস্ময় ভরা কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, আমি সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটার দিকে এই ব্যোমকেশ, তোমার মতলবখানা কি বলো তো? আমরা যাচ্ছি কোথায়? ব্যোমকেশ আমাকে সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটার দিকে হাত দেখিয়ে বলল, এখন কোনো কথা না বলে চুপ করে উঠে পড়ো।
ট্রেনে ওঠার আগে টিকিটটার দিকে ব্যোমকেশ একবার চোখ বুলিয়ে নিল, তারপর বলল, এইখানেই ওরা খাপটি মেরে লুকিয়ে আছে। কাল বিলম্ব না করে ব্যোমকেশের আমি ফার্স্ট ক্লাসে উঠে পড়লাম। কিন্তু কোথায় সেই কক্ষ যেখানে আমরা দুষ্কৃতীদের খুঁজে বার করব? কিন্তু প্রতিটি কক্ষ খুঁজতে খুঁজতেই শুনলাম ট্রেনের হুইসেল ছেড়ে দিল। আমি আর ব্যোমকেশ ঢোকার পর যেখানে 3 নম্বর কামরা, ঠিক সেখানে কান পেতে কি যেন শুনল ব্যোমকেশ, আর তারপর কোনো দ্বিধা না করেই দরজার বাইরে একটা সজোরে লাথি মারল, আর দরজাটা শব্দ করে খুলে গেল। ব্যোমকেশের হাতে একটা গুলি ভর্তি পিস্তল, আর দরজাটা হাট করে খুলে যেতেই বিস্ফারিত চোখে দেখলাম যে আমাদের সন্দেহটা নিছক মিথ্যে নয়। কামরাটা বেশ বড়, আর তার মধ্যে সর্বসাকুল্যে মোট 3 জন লোক রয়েছে, আর তার সামনে একটা দাবার ছক রাখা, আর মাথার আলোটা টিমটিম করে জ্বলছে। ব্যোমকেশের আমি দুজনেই দেখতে পেলাম যে একটা কফিন রাখা রয়েছে মাটিতে, পুরো সেগুন কাঠের, আর তাতে আবার সুন্দর করে কারুকার্য করে রাখা। আমাদের ওইভাবে ঢুকতে দেখে ভেতরের লোকগুলো যেন একেবারে চমকে উঠেছিল। আমি 3 জনের মধ্যে 2 জনকে চিনতে পেরেছিলাম। সেই 2 জন হলো হাসপাতালের ডাক্তার, আর আরেকজন যে আমাদের লাশ ঘরে নিয়ে গিয়েছিল। ব্যোমকেশের দিকে ওই সন্ডামার্কা হাসপাতালের কর্মীটি এগিয়ে এলো। ব্যোমকেশ আমার হাত ধরে সরিয়ে দিল আর সাবধান করে দিয়ে বলল, সামলে অজিত। ব্যোমকেশ এইবার তার পেস্তলের বাঁট দিয়ে তার দিকে ধেয়ে আসা হাসপাতালের কর্মীটির মাথায় মারল। আমি লক্ষ্য করলাম যে ব্যোমকেশ ওই বাঁট দিয়ে মারল ঠিকই, কিন্তু লোকটির গায়ে অসুরের মতো শক্তি। সে লাফিয়ে পড়ল ব্যোমকেশের দিকে, আর 2 শক্ত সমর্থ পুরুষের মধ্যে শুরু হলো ধস্তাধস্তি। তার মধ্যেই ব্যোমকেশ চিৎকার করে আমাকে বলল, অজিত, তুমি দ্রুত লিভারটা টেনে দাও, ট্রেনটা থেমে যাবে। আমি দেখলাম লিভারটার কাছে যেতে হলে আমাকে 2 জনের পাশ থেকে যেতে হবে, কিন্তু বন্ধুকে বাঁচাবার চেষ্টা করতে গিয়ে দেখতে পেলাম যে ওই ডাক্তারটি আমার কাছে এগিয়ে এসেছে। তার মুখে পৈশাচিক হাসি, তার এক হাতে আগ্নেয়াস্ত্র আর অন্য হাতে একটা সিরিঞ্জ। ওই সিরিঞ্জ থেকে ফোঁটা ফোঁটা তরল বেরোচ্ছে। আমি ওটা থেকে বেশ পিছিয়ে গেলাম। এইবার ওই ডাক্তার ক্রুদ্ধভাবে বলল, যদি প্রাণের মায়া থাকে তাহলে এইখান থেকে নেমে যান, নইলে কিন্তু প্রাণটা যাবে। এই সিরিঞ্জ যদি একবার দেহ স্পর্শ করে তাহলে আপনার আর বেশিক্ষণ সেন্স থাকবে না। এতদিনকার আমাদের পরিকল্পিত ব্যবসাটা আমরা কিছুতেই ভেস্তে যেতে দেব না। এইবার ওই ডাক্তার আমার দিকে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে সিরিঞ্জটা ঠুকিয়ে দিতে চাইল, কিন্তু দেখলাম যে ব্যোমকেশ 2 বার গুলি ছুড়ল, আর সেই সাথে হাসপাতালের কর্মীটি মাটিতে লুটিয়ে পড়ল। আর ব্যোমকেশ এবার বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ডাক্তারের ওপর। আচমকা আক্রমণের ফলে তারা লক্ষ্য পূরণ হলো না। ব্যোমকেশ প্রথমে একটা ঘুষি মেরে ডাক্তারকে মূর্ছিত করল, আর তারপর ক্রুদ্ধভাবে ওই কালো কোট পরে লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা কেমন যেন একটা ভ্যাবাচাকা খেয়ে গেল। ট্রেনের গতি তখন প্রচণ্ড। আমি নিজেকে অনেকটা সামলে নিয়েছি। ব্যোমকেশের কথা মনে থাকার দরুন আমি ট্রেনের লিভারটা টানতে যেতেই ব্যোমকেশ বাধা দিয়ে বলল, ট্রেন পরের স্টেশনেই থামবে, তখন তুমি পাশের বগিতে থাকা পুলিশকে ডেকে আনবে। তারপর মিস্টার দিগন্ত সান্যাল আপনার খেলা শেষ। কি ভেবেছিলেন? খুন করে আর বেআইনি কাজ কারবার করে চোখের সামনে থেকে একটা লাশ নিয়ে চুপি চুপি গা ঢাকা দেবেন? এই একদম বন্দুক বার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এমন স্থানে গুলি করব যে চলার পক্ষে আপনার খুব অসুবিধা হবে। আপনি অনেকদিন ধরেই সাফ মাইন্ড নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন। ভেবেছিলেন কি আমরা কোনো খবর পাইনি? চুপ করে বসে থাকুন, আপনাকে পুলিশের জিম্মায় দিয়ে তারপরেই আমি যাব। দেখলাম যে ব্যক্তিটি মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে সে পরনে বেশ দামি স্যুট পরেছে। ঠিক তার সামনের সিটেই ব্যোমকেশ একেবারে মুখোমুখি তার রিভলভারটা উঁচিয়ে ধরে রয়েছে। কামরার মধ্যে আর কোনো শব্দ হচ্ছে না। ট্রেন থামার পর ব্যোমকেশ আমাকে নেমে গিয়ে পাশের কামরায় থাকা পুলিশ কর্মীটিকে ডেকে আনলো, কিন্তু বেরোবার আগেই দেখি যে রঘুবীর চক্রবর্তী সদল বলে ফার্স্ট ক্লাসের কামরায় উঠে প্রথমেই 2 জন চিত হয়ে থাকা দুষ্কৃতীকে দেখে বললেন, মাই গড, তাহলে আমার ধারণাটাই কি ঠিক? আমি পাশের কামরা থেকে শুনতে পাচ্ছিলাম সবকিছু। তক্কে তক্কে ছিলাম কখন আমি এই বদমাইশগুলোকে ধরে হেফাজতে নিতে পারি। রঘুবীর চক্রবর্তী এবার হাতকড়া নিয়ে ব্যোমকেশের সামনে উপস্থিত হলেন, কিন্তু ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল যেটা আমি আর ব্যোমকেশ একদমই আন্দাজ করতে পারিনি। অবশ্য সেজন্য সত্যান্বেষীর আফসোসের সীমা ছিল না। আমাদের ঢোকার আগেই শুনলাম একটা অট্টহাসির শব্দ। দিগন্ত সান্যালের ওই হাসির কারণটা প্রথমে কিছুই বুঝতে পারলাম না। সে হঠাৎ করে কাউকে কিছু বুঝতে না দিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল সামনের দিকে। তারপর কাগজের মোড়ক খুলে সেটা মুখে পুরে দিল,
আর তার আগে আবার হো হো করে হাসতে হাসতে বলল, আমি কিছুতেই আইনের কাছে নিজেকে সমর্পণ করব না। দরকার হলে আমি আত্মহত্যা করব। এই কথা বলতে বলতে আমি আর পুলিশ ইন্সপেক্টর তার দিকে ছুটে গেলাম, কিন্তু সেই সুযোগে জামার পকেট থেকে সিরিঞ্জটা বের করে সেটা সুচ নিজের হাতের মধ্যে বিধিয়ে দিল আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। মাটিতে লুটিয়ে পড়ল সে। আমরা সকলেই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ব্যোমকেশ নাড়িটা নিজের ঘড়ির সাথে মিলিয়ে দেখল এবং তারপর বলল, ইন্সপেক্টর বাবু, দ্রুত হাসপাতালে চলুন। নারীর গতি কিন্তু খুব ক্ষীণ হয়ে আসছে। তখনই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু 2 দিন ধরে অবচেতন থাকার পর দিগন্ত সান্যাল ইহলোকের মায়া ত্যাগ করল। মৃত্যুর কারণ তীব্র বিষক্রিয়া, আর দেহের মধ্যে পাওয়া যায় মরফিনের গুঁড়ো। এইসবের কারণেই তার মৃত্যু হয়েছে। এইবার ব্যোমকেশকে ইন্সপেক্টর বলল, ব্যোমকেশবাবু, এ তো আইনকে ফাঁকি দিয়ে চলে গেলে এখন কি হবে? প্রমাণ আছে কিছু? আমার সঙ্গে থানায় চলুন, ওইখানেই আমার এত্তেলা লিখে নেবেন। আমি ব্যোমকেশের সাথে থানায় গেলাম। ব্যোমকেশ সবকিছুই মনস্থির করে রেখেছিল। ব্যোমকেশ এবার বলতে শুরু করল, দেখুন, যে মেয়েটির মৃত্যু হয়েছে তার সম্বন্ধে আমি অনেক অনুসন্ধান করে জেনেছিলাম যে মেয়েটা দরিদ্র শ্রেণীর, তার টাকার দরকার ছিল। তাই সে দিগন্ত সান্যাল, অর্থাৎ যে বছর 2 আগে জেল থেকে জালিয়াতির কেসে সাজা ভুগে বাড়ি এসেছিল, তার বাড়িতে কাজ করত। তার অনেকগুলো কারবারি ছিল যেগুলো গুপ্তভাবে সে লোক মারফত চালনা করত। কিন্তু জালিয়াতি কেসে ধরা পড়ে যাওয়ার পর তার আস্তানা পুলিশ ভেঙে দেয়। ফলে তার দরকার হয়ে পড়ে কলকাতার মধ্যে একটা জায়গা, যেখানে লোকচক্ষুর আড়ালে সে সমস্ত কারবারি দেখতে পারবে, অথচ কেউ তাকে সন্দেহ করবে না। এইবার সদানন্দ অ্যাভিনিউতে ওই জঙ্গলা জমিটা তার ছকে পড়ে। সে লোক লাগিয়ে ওই জমির মালিক জয়প্রকাশ মিত্রকে ওই জমিটা তাকে বিক্রি করতে বলে। বিনিময়ে তাকে বেশ মোটা অঙ্কের টাকা দেয়। কিন্তু জয়প্রকাশ তাকে কোনোভাবেই এই জমিটা বিক্রি করতে চায়নি। সে জানিয়েছিল যে তার এই কারবারের কথা সে পুলিশ মহলে জানিয়ে দেবে। এইটাই তার কাল হল। ওই দিন রাত্রেই, প্রায় আজ থেকে বছর 2 আগে, তাকে নিষ্ঠুরভাবে খুন করা হয়। আর তার কিছুদিন পরেই ওই বাড়িটা বেআইনিভাবে তৈরি করে ওইখানেই ঘাঁটি গেড়েছিল দিগন্ত সান্যাল। কিন্তু আপনি এটা জানলেন কি করে? আমি পুলিশের রেকর্ড দেখেছি, আর ওইখানেই একটা হত্যার কেস ছিল, যেইখানে নিহতের নাম ছিল জয়প্রকাশ মিত্র। আর অনেকেই আমাকে এই তথ্য দিয়েছিল। দ্বিতীয়ত, আর ওই আসামি দিগন্ত সান্যালের যে এইখানে নিজের একটা নতুন কারবার খুলেছিল, আর সেইটা যদি কেউ কালক্রমে জানতে পারত, তাকে ইহলোক থেকে সে পরলোকে পাঠিয়ে দিত। আর ওই যে মেয়েটা ছিল, মেয়েটার নাম মালিনী। মালিনী কিন্তু ওইখানে কাজের সুযোগ পেয়েছিল, কারণ ওই বাড়িতে কাজ করতে অন্য কেউ রাজি হয়নি। ওই দুষ্কৃতিমূলক স্থানে কেউ কি স্বেচ্ছায় যেতে চায়? পাড়ার বদনাম তো ছিল অনেক আগে থেকেই। তাই যখন সে জানতে পারল যে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, তখন সে নিজের নিরাপত্তার কথা না ভেবেই সেইখানে কাজ করতে চলে যায়। মালিনী কিছু দূর অবধি লেখাপড়া করেছিল। কাজের আগে একটা জায়গায় সে সই অবধি করেছিল। ওইটা নিশ্চয়ই আপনার কাছে আছে রঘুবীরবাবু। রঘুবীরবাবু পাশেই স্তূপীকৃত একটি ফাইলের ঢের থেকে একটা ফাইল বের করে আনলো এবং তারপর সেখান থেকে একটি পৃষ্ঠা বের করে ব্যোমকেশের হাতে দিল। ব্যোমকেশ এবার ওটার দিকে তাকিয়ে দেখিয়ে দিল যে সর্বসমক্ষে নিচে মলিনীর করা সইটা। তারপর ব্যোমকেশ আবার বলল, মেয়েটা প্রায় মাস 4 ওইখানে কাজ করে, কিন্তু ওইখানে কাজ করবার পর সে ধীরে ধীরে দিগন্ত সান্যালের সমস্ত কারবার সম্বন্ধে জেনে যায়। আর সে নিজেই নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই দিগন্ত সান্যালকে জানিয়ে দেয় যে সে আর কাজ করবে না। এটা শুনেই সে কারণ জানতে চায়। কেউ তো সাত করে অত বড় অঙ্কের টাকার কাজ ছেড়ে দেয় না। আর মালিনী বোকামি করল সেইখানেই। সে সত্যবাদীর মতো গড়গড় করে সবটাই উগড়ে দিল যে সে সবটাই দেখেছে। এই কথাটা শোনার পর দিগন্ত ভয় পেয়ে গেল, আর সে তাকে খুন করবে বলে মনস্থির করল। এইটাও জেনেছি যে দিগন্ত তাকে খেতে দিত। এইবার তাকে খুন করার জন্য তার মাথায় একটা মোক্ষম পরিকল্পনা খেলে গেল। মালিনী সব কাজ সম্পূর্ণ করার পরে ঢাকা দেওয়া খাওয়ারের সুস্বাদু খাওয়ার সে খেয়ে নিল, কিন্তু ওই খাওয়ারে নেশাজাত দ্রব্য মেশানো ছিল। ফলে খাওয়ার পরেই তার মাথাটা ঘুরতে শুরু করল, আর সে সিঁড়ির কাছে গিয়েই এক মুহূর্তও চলতে পারল না, মাটিতেই লুটিয়ে পড়ল। এইবার রঘুবীরবাবু বেশ উত্তেজিত হয়ে বলল,
কিন্তু ব্যোমকেশবাবু, মালিনী মারা গেল কি করে? ওইটাই আমাদের কাছে লুকিয়ে রাখা ছিল ইন্সপেক্টর বাবু। আমাদের ময়নাতদন্তের রিপোর্টটা তো দেওয়াই হয়নি, শুধু মুখেই বলা হয়েছিল। সেইটা আমাদের কাছে যথেষ্ট সন্তুষ্টমূলক ছিল না। ডাক্তার ওই দিগন্তর সাথে মিশেছিল, সে সর্বত্রভাবেই চেয়েছিল যাতে কেসটা ধামাচাপা পড়ে। ওইখানেই আমার সন্দেহটা আরও দৃঢ় হয়। ডাক্তার এর মধ্যে থাকতে পারে সেটা তার হাবভাবেই আমি ধরে ফেলেছিলাম। তারপর আমরা যে লাশটা দেখতে গিয়েছিলাম হাসপাতালে, সেই খবর দিগন্ত রেখেছিল। সে তো খুন করেই পালিয়ে গিয়েছিল, আর যাওয়ার আগে তার 2 পোষা কুকুরকেও শেষ করে দিয়েছিল। কেননা দিগন্ত নিজের কুকুরগুলোকে খেতে দিত নিজের হাতেই, আর পুলিশ সহজেই তাদেরকে কাজে লাগিয়ে বলে দিতে পারবে যে দিগন্ত কোথায় আছে। আমি তো শুনেছিলাম দিগন্তের কয়েক জোড়া জামা কাপড় তার আলমারিতে ছিল। সেইগুলো একবার যদি কুকুরকে শুকিয়ে দেওয়া হয়, তাহলে তাকে কুকুরের সাহায্যে ধরে ফেলাটা অধিক সহজ। আর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের তুলনায় কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি বুঝলেন কি করে যে মেয়েটা খুন হয়েছে? অর্থাৎ খুনটা কিভাবে হয়েছে? ব্যোমকেশ এবার নিজের পকেট থেকে একটা সরু সিরিঞ্জ বের করলো আর সেটা রাখলো টেবিলের ওপর। আমি এইটাই কফিন থেকে পেয়েছি। নেশাজাত দ্রব্য খেয়ে খানিকক্ষণের জন্য মূর্ছা গিয়েছিল মেয়েটি, কিন্তু আসল মৃত্যু হয়েছে এই বিষটা দিয়ে। এই বিষ দিয়ে দিগন্ত নিজেকেও শেষ করেছিল, আর এই বিষ দিয়েই দিগন্ত ওই মেয়েটাকেও শেষ করেছে। আমিও নিজে খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। দেখে বললাম, আমাকেও ডাক্তারবাবু এই বিষ দিয়ে আক্রমণ করেছিল। ঠিক সময় ব্যোমকেশ আমাকে যদি রক্ষা না করতো তাহলে আমারও আর বাঁচার আশা ছিল না। কিন্তু ব্যোমকেশ, এই বিষটা কিসের? তুমি কি কিছু জানো? আর তুমি জানলেই বা কি করে যে এই নেশাজাত দ্রব্য দিয়ে মেয়েটিকে শেষ করে দেওয়া হয়েছে? পোস্টমর্টম রিপোর্টটা পেয়েছি। এই যে ডাক্তারবাবু, নিয়ে আসুন। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন? 2জন কনস্টেবল সেই ডাক্তারকে দুপাশ দিয়ে আমাদের সামনে এনে উপস্থিত করল। সে মুখ নিচু করে ঢুকে পড়ল 2জন কনস্টেবলের সাথে। কি ডাক্তারবাবু, কি ভেবেছিলেন যে আপনি টাকা পাবেন আর সমস্ত তথ্য লোপাট করে দেবেন? পোস্টমর্টম রিপোর্টটা কত টাকাতে বিক্রি করবেন ভেবেছিলেন? ডাক্তারবাবু আর কোনো উত্তর দিল না। ডাক্তারবাবুর হাতে ধরা ছিল একটি ছোট্ট সুটকেস। ওটা ব্যোমকেশ একটা হ্যাঁচকা টান দিয়ে দিল। তারপর সুটকেস খুলে সেখান থেকে বেরিয়ে গেল ময়নাতদন্তের সব রিপোর্টটা। ওটা বের হয়ে পড়ল, আর সেখানে সত্যিই বিষ প্রয়োগ করে মৃত্যুর কথা লেখা ছিল। সবটা শুনে রঘুবীরবাবুর চক্ষু যেন চড়ক গাছ হয়ে গিয়েছিল। ব্যোমকেশ একটু থেমে আবার বলতে শুরু করল, দেখুন, ওনারা দেহটা দাহ করে দিতে কিন্তু তখনই দিগন্তবাবুকে নির্দেশ দিয়েছিল যে দেহটা তাদেরকে দিয়ে দিতে। কেননা আমি খোঁজ নিয়ে জেনেছি যে দিগন্তর বিদেশে কঙ্কাল পাচারের ব্যবসা আছে। ডাক্তার যদি সে দেহটা বেচে দিতেন তাহলে কয়েক লক্ষ টাকা তো সে পেয়েই যেত, আর নিজে গা ঢাকা দেওয়ার জন্য বিদেশে পাড়ি দিতেন। আমি এইরকমই অনুমান করেছিলাম, ফলেই আমি তাদের প্রত্যেকটা গতিবিধির ওপর নজর রেখেছিলাম, আর তার ফলেই আমাদের হাতে আসে। আসল দোষী তো আত্মহত্যা করল, কিন্তু ডাক্তারবাবু আর তার সহকারী যে এই খুনের সাথে জড়িত সেটা আমি আপনাকে বলে দিলাম। ব্যোমকেশ কথাটা বলে আর দাঁড়ালো না, উঠে পড়ল। তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। রঘুবীরবাবু নিজেও তাদের এই কেসে ব্যোমকেশকে সাহায্য করবার জন্য অনেক ধন্যবাদ জানালো। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। আপনার সাহায্য না থাকলে এই দাগি দুষ্কৃতিগুলো যে একটা জলজান্ত প্রমাণ নষ্ট করে দিত। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চেক আমি দিয়ে দেব কালকেই আপনার বাড়ি গিয়ে, ঠিক আছে? ব্যোমকেশ শুধু নমস্কার করে আমাকে নিয়ে বাড়ির পথে ফিরে গেল। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।